সকালবেলাতে আমি শান্তিতে ঘুমিয়ে আছি, কিন্তু আমার শোকটা আর আম্মুর সহ্য হলো না। ওই জমিদার, তোর সকাল হয়নি, সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দিবে? আম্মু, আমি যত বেশি ঘুমাবো মাথা তত বেশি ঠান্ডা থাকবে, আর মাথা ঠান্ডা থাকলে আমি চিন্তা করব কিভাবে আসল জমিদার হওয়া যায়। ফাজলামি না করে চুপচাপ উঠে পড়তে বস। আম্মু, লেখাপড়া করে কি বড়লোক হয়েছে? আমার দাদু ক লিখতে কলম ভেঙে যেত, আর সেই দাদু কতটা জমি দেখেছো? আর এক কথা বল, তাহলে তোকে আমি লাঠি চার্জ করব। না থাক, আমি কোনো কথা বলবো না। সোজা গিয়ে পড়তে বস। ফারজানা তো সেই ভোরবেলায় থেকেই পড়ে। ফারজানা পড়ে তা আমার কি? আর যারা বেশি পড়ে তাদের মাথা খারাপ হয়ে যায়। না পড়লে ফেল করবি, তখন তোকে বাসা থেকে বের করে দিব। আম্মু, নিউটন বারবার ফেল করতো, কিছুই পারতো না। সে এখন খুব ফেমাস, আর আমিও একদিন নিউটন প্রো হব। লাঠিটা কোথায় রে? আম্মু লাঠি খুঁজতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে পরিচয়টাই দেই, আমি আরফান, খুব শান্ত শিষ্ট ছেলে, বাবা মার একমাত্র পোলা। আব্বু ব্যবসা করে আর আমি লেখাপড়া। আমি বাথরুম থেকে বের হয়ে আস্তে করে গিয়ে হালকার উপর দিয়ে বই নিয়ে পড়তে বসলাম, তা না হলে আম্মুর মাথার রাহু গ্রাস করবে। আমি খানিকক্ষণ পড়ে খেতে বসেছি, এমন সময় রাহু চলে আসলো। খালাম্মু তোমার জন্য এই মিষ্টি পাঠিয়েছে। আর ফারজানা, তা কিসের মিষ্টি? রাহুটা হলো ফারজানা, আমাদের বাসার পাশের বাসা। ফারজানার আব্বু আর আমার আব্বু একসাথেই ব্যবসা করে। আমি চূড়ান্ত মডেলে পরীক্ষায় পাশ করেছি। খাইছে রে, আজ আমি শেষ। তোদের তো রেজাল্ট দেবে না বলেছিল, রেজাল্ট নাকি ব্যান হয়ে গেছে। কে বলেছে খালাম্মু? আরফান বলল যে। সব মিথ্যা কথা বলেছে। আম্মু আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো, চোখ মোটা করে। ফারজানা যা বলছে তাকে সত্যি? না আম্মু, সব একদম ডাহা মিশা কথা। ওই সেমরি হলো রাহু, ও সবার মাথায় ভর করে, সবাইকে গ্রাস করে নেয়। ওর কথা একদম বিশ্বাস করো না আম্মু। খালাম্মু, আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি স্যারের কাছে ফোন দিয়ে শুনে নাও। এই ছেমরি, তুই আমার বাসায় এসে উল্টো পাল্টা করছিস কেন? তোর সমস্যা কি? আমাকে হুমকি দিচ্ছিস? তোর মতো কুত্তিকে আমি হুমকি দেব কেন? কি রে আরফান, সত্যি করে বলতো, তুই পাশ করেছিস তো? খালাম্মু পাশ করেছে, তবে কোনো বিষয়ে 40-এর উপরে পায়নি। আম্মু আমার দিকে রাগী ভাবে তাকালো। তোকে আর লেখাপড়া করতে হবে না। আম্মুর ভাষণ চলতে থাকলো, তাই আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে কলেজে চলে গেলাম। আমি রাস্তার ধার দিয়ে কলেজে যাচ্ছি, এমন সময় পেছন থেকে ডাক দিল। এই ছ্যামড়া, কেমন বকুনি দিল? তোর লজ্জার ভাগ একটু কম আছে, এত বলি তাও আমার বাসায় গিয়ে বাস দিস। মুখ সামলে কথা বল, আমি তো সিনিয়র, জুনিয়রের মতো থাক। বেশি ঝামেলা করলে এমনটাই হবে। ওরে আমার সিনিয়র রে, কয়দিনের বড় তুই? আমি তোর থেকে 23 ঘন্টার বড়, সুতরাং তোর আগে আমি হয়েছি, আর আমি তোর সিনিয়র, আপনি বলে ডাকবি। ওলে বাবালে, আমি যেদিনই তোকে আপনি বলবো সেদিন তোর বাবার মাথায় চুল গজাবে। আচ্ছা, ফারজানা বাপ ডাকো। এ কথা বলতেই ফারজানা আমার দিকে রেগে তাকালো। তুই আমার সাথে কথা বলবি না? আমি কি তোর বাড়ি যাই, গিয়ে বলি ও গো আমার সাথে কথা বলো, তা না হলে আমি বাঁচবো না? তুই তো আমার বাসায় এসে আমার আম্মুর মাথা খাস আর আমাকে বিপদে ফেলিস। আমি পা চালিয়ে তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। আমার বাসা থেকে কলেজ 10 মিনিটের পথ, সেজন্য হেঁটেই যাই। কলেজে গিয়ে দেখি আমার বেস্ট বান্ধবী রিয়া বসে আছে। রিয়া আবার ফারজানারও বান্ধবী, কিন্তু আমার সাথে খুব ফ্রি, আমার ক্রাশও বলা যায়। দোস্ত, কেমন আছিস? এই তো ভালো। কলেজ শুরু হতে আরও 30 মিনিট বাকি আছে। আমি রিয়ার পাশে গিয়ে বসলাম। রিয়ার গায়ের সাথে গা লাগিয়ে বসি, রিয়াও মাইন্ড করে না। দোস্ত, তুই প্রেম করিস না কেন? আমি যে প্রেম করব, কিন্তু তোর মতো একটা মেয়ে পাচ্ছি না। তুই প্রেম কর আমার সাথে। শয়তানের মুখে কিচ্ছু আটকায় না, তুই আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট থেকে বয়ফ্রেন্ড বানিয়ে নে। মাইর খাবি? আমি এভাবে রিয়ার সাথে গল্প করছি দেখে ফারজানা আর ওর কিছু বান্ধবীরা মিলে একসাথে বসে আছে। ফারজানা
আর চোখে আমার দিকে তাকাচ্ছে। স্কুলের ঘন্টা বাজলে আমি আর রিয়া ক্লাসে চলে গেলাম। ফারজানা আমার পাশের বেঞ্চে বসে আছে, রিয়া আমার সামনে। ক্লাস করে 2টার সময় বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় ফারজানা আমার পেছন পেছনে আসলো। ফারজানা ওর বাসায় চলে গেল। আমি বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে আসার পর আম্মু, কিরে তুই নাকি কলেজের মেয়েদের বিরক্ত করছিস? আম্মুর কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। বলে কি, কে বলেছে আম্মু এসব কথা? আমি খবর পাইছি, সতর্ক করলাম। আম্মু কে বলেছে বলো, আমি শুনতে চাই। কে বলেছে তা বলা যাবে না, কিন্তু আর যেন না শুনি। রাহু বলেছে এই কথা? না। আমি খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আমি ফেসবুকে লগ ইন করতেই দেখি আমার সব পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে শেষ করে দিয়েছে। মেজাজ গরম হয়ে গেল। আমি সোজা তার প্রোফাইলে গিয়ে দেখি এটা ফারজানার আইডি। আমি ওর মেসেঞ্জারে মেসেজ দিলাম, ওই সেমরি তুই আমার পোস্টে হাহা রিয়েক্ট দিলি কেন? আমার ইচ্ছা, তাছাড়া আমার হাসি পেয়েছে তাই আমি হাহা দিচ্ছি। কুত্তি, আমার পিক দেখতে তোর হাসি পায় আর তোর লজ্জা নেই? তুই তো বললি আমার সাথে কথা বলবি না, তো আমার পোস্টে হাহা রিয়েক্ট দিলি কেন? আমি মোটেও আগে কথা বলি নাই, তুই আগে SMS দিছিস। তোরে ভালোভাবে বলছি, আমার পিকের পোস্ট থেকে হাহা রিয়েক্ট তুলে নে, তা না হলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নিব। কি করবি তুই? আসলে তো তোর লজ্জা কম, তা না হলে নির্লজ্জের মতো আমার প্রোফাইল দেখতিস না। তুই আমাকে অপমান করছিস? যাদের কান কাটা তাদের আর অপমান। এক্ষুনি সব পোস্ট থেকে হাহা রিয়েক্ট তুলে দেব। কিন্তু কোনো রিপ্লাই আসলো না। আমি ফেসবুকে গিয়ে দেখি আমার পোস্ট থেকে হাহা রিয়েক্ট তুলে দিয়েছে। একটু পর রিপ্লাই আসলো, তুলে দিচ্ছি। আমি সোজা ব্লক করে দিলাম। ওকে আমার লিস্টে রাখা আর বিনা টাকায় গোয়েন্দা রাখা এক ব্যাপার। দুপুরে একটা ঘুম দিলাম। বিকেলে আমি ছাদে গেলাম, গিয়ে দেখি ফারজানা ছাদে ওর ফুল গাছ দেখছে। আমি ছাদের রেলিং ধরে রিয়ার সাথে ফোনে আড্ডা দিচ্ছি। মিম আমার দিকে তাকালেও কোনো কথা বলল না। না দেখি ফারজানা ছোট বোন মিষ্টির ছাদে আসলো। আমাকে দেখে মিষ্টি, ভাইয়া কেমন আছো? এই তো বোন, ভালো আছি, তুমি কেমন আছো? মিষ্টির সাথে আমার খুব ভাব। মিষ্টি এবার ক্লাস 4-এ পড়ে। ভাইয়া আমিও ভালো। এই মিষ্টি, আমাদের বাসায় এসো, আমরা ক্যারাম খেলবো নি। আসছি ভাইয়া। মিষ্টির ছাদ থেকে দৌড়ে চলে আসতে লাগলো। ফারজানা মিষ্টিকে কিছু বলতে গেলেও মিষ্টি কর্ণপাত না করে সোজা চলে আসলো আমার বাসায়। আমি আর মিষ্টি আমার রুমে বসে বসে ক্যারাম খেলছি আর গল্প করছি। খেলতে খেলতে রাত 9টা বেজে গেল। একটু পর দেখি ফারজানা আসলো। এই মিষ্টি, বাসায় চল, রাত হয়ে গেছে। তুই যা আপু, আমি পরে যাব, এখন অনেকক্ষণ খেলবো। না, আর খেতে হবে না, আম্মু ডাকে, চল। যা গিয়ে আম্মুকে বল আরফান ভাইয়া এখানে আছে, তাহলে কিছু বলবে না। না, তুই বাসায় চল। এই রাহু, তুই আমার রুম থেকে বাইরে যা। তুই আমার রুমে থাকলে আমার রুমের মান নষ্ট হয়ে যাচ্ছে। ফারজানা সোজা এসে আমার জামার কলার চেপে ধরলো। একদম বেশি কথা বলবি না। আমি আসলাম আমার বোনকে নিতে, তুই আমার বোনকে কেন নিয়ে আসছিস? আমি ফারজানার হাতটা ছাড়িয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, তোকে তো আমি ডাকিনি, তবুও তুই আসলি কেন? তোর লজ্জা করে না একটা পুরুষের রুমে আসতে? ফারজানা এদিক ওদিক তাকিয়ে, কই পুরুষ মানুষ? তাকে তো দেখছি না। এই আমি পুরুষ মানুষ। পুরুষ তাও আবার তুই? তুই আমার থেকে পিচ্ছি, আর তুই কি হরলিক্স খা, তারপর বড় হয়ে এসে বলিস যে তুই পুরুষ। কি যত বড় মুখ না তত বড় কথা। আমি সোজা গিয়ে ফারজানার চুলের মুঠি ধরলাম। এরপর ফারজানা আমার 2 কান চেপে ধরলো। আমি ওরে একটা চাটি দিলে ও আমাকে 3টা চাটি দিচ্ছে। গায়ে কি জোর রে বাবা! আমি ফারজানার পিঠে খুব জোরে একটা চড় দিলাম। আমাদের মায়ের পিঠ। মিষ্টি হাসি মুখ করে তাকিয়ে দেখছে। আম্মু তাড়াতাড়ি এসে আমাদের ছাড়িয়ে নিল। কিরে তোরা এত বড় হইলি, তবু এখনো ছেলে মানুষই কেন না? এখনো তোরা মারামারি করছিস? খালাম্মু, তোমার ছেলে আগে আমার গায়ে হাত তুলেছে। আম্মু, এই কুত্তি প্রথম আমার জামার কলার চেপে ধরেছিল। তুই আমার মুখের উপর কথা বললি কেন? এই কে বে তুই যে তোর মুখের নিচে কথা বলতে হবে? আম্মু না আসলে আজকে তোকে হসপিটালে পাঠিয়ে দিতাম।
তবে আয় দেখি তোর গায়ে কত জোর। আমিও এগিয়ে গেলাম আর ফারজানাও আবার রুখে আসলো। আবার হাতাহাতি হলো। আমি ফারজানার চুল ধরে আরও কয়েকটা কষিয়ে দিলাম। ফারজানাও আমার কান দুইটায় সিগন্যাল জ্বালিয়ে দিল। আম্মু আমাদের দুজনকে আটকে রাখতে পারছে না, কিন্তু মিষ্টি হাসি মুখ হয়ে আমাদের কাণ্ড দেখছে। কেমন পিঠে ঢোল বাজিয়ে দিলাম। তোর কানেও সিগন্যাল জ্বালিয়ে দিছি। আমি ফারজানার পিঠে কয়েকটা কিল ঘুষি অনেক জোরে দিয়েছি। ফারজানা হাঁপিয়ে পড়ছে, নাকটা লাল হয়ে গিয়েছে। তোরা কি এখনো ছোট যে মারপিট করছিস? এই ফারজানা, চল তোর বাসায় দিয়ে আসে। তোকে দেখে নেব, দেখবি সুযোগ পাই আবার দেব। আম্মু ফারজানাকে তাড়াতাড়ি নিয়ে চলে গেল। গায়ে কি জোর! এত জোর আসে কোত্থেকে এই মেয়ের? আমার কান দুইটা জ্বলে যাচ্ছে। আমিও কয়েকটা দিয়েছি। মামুনি সহ্য কর তুই। আম্মু ফারজানাদের বাসায় দিয়ে এসেছে। তুই কি এখনো বাচ্চা যে মারপিট করছিস? ওই শাকচুন্নি প্রথম আমাকে অ্যাটাক করেছে। ওর পিঠে দাগ কেটে গেছে। ঠিক হয়েছে, আমার সাথে পাঙ্গা নিতে আসে। কি হয়েছে? কানে ব্যথা, আমার কান লাল করে দিয়েছে। তোরা আর বড় হবি না, চল খেয়ে নে। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সমস্ত গায়ে আর কানে ব্যথা। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আউচ, সমস্ত গায়ে ব্যথা। শয়তান চেমড়িটার গায়ে কি জোর! আমার মাথা ব্যথা করছে। কান দুইটা মনে হয় ওর টাকু বাবার সম্পত্তি, যা ইচ্ছে মতো মালিশ করেছে। সেইরাম আমিও সাইজ করে দিয়েছি। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে ঢুকবার সময় দিয়ার সাথে দেখা। হে আরফান, কি অবস্থা? আর কইস না দোস্ত, দিয়া আমার দিকে ভালোভাবে তাকালো। ওই, তোর কান লাল কেন? আর তোর মুখে চোখে খামচানোর দাগ কেন? কার সাথে মারপিট করেছিস? আর কইস না, একটা ছেমড়ি বিড়াল, একটা না খেকো শকুন আমার উপর আক্রমণ করেছে। পেছনে তাকিয়ে দেখি ফারজানা আমার দিকে তাকিয়ে ফুলেছে। বালিশ কি দেশে? তো এখন শকুন নেই। শাট আপ, যা মুখে আসছে তাই বলছিস। আমাকে কি মাগনা পাইছিস? তো তুই আর কেবে? তুই যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? তোর সাইজ তো হোটেলের সাবানের মতো চুপসে গেছে। মুখ সামলে কথা বলিস। আমি শকুন না, তুই হইলি শকুন প্রো, শুধু ডানা নেই, থাকলে পুরাই শকুন। পাবলিক প্লেসে কিছু বললাম না। আমি তোর মতো নিচু না। যা যা, রাস্তা মাফ ডাইনি। আমি আর দিয়া চলে আসলাম। আমি আমার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি। ফারজানা, দিয়া আর তাদের কিছু বান্ধবীরা এক জায়গায় বসে আছে। ঘন্টা দিলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাস করে টিফিনের বসে আছি, এমন সময় দিয়া আসে। তুই আর ফারজানা কালকে মারপিট করেছিস কেন? তুই দালালি করতে আসছিস? দিয়া আমার পাশে বসলো। কুত্তা, আমাকে দালাল বলছিস কেন? ফারজানার গায়ে পায়ে সব ব্যথা, ওকে এত জোরে মেরেছিস কেন? ওলে বাবালে বাবা, ওই শাকচুন্নি আমার উপর আক্রমণ করেছে আর আমি ছেড়ে দিব? তোরা আর ভালো হবি না। তুই আমার সাথে থাকলে আমি খুব ভালো হয়ে যাব। তোর সব কথা শুনে চলবো। আমি কিন্তু তোর কান টেনে গণেশের মতো বানিয়ে দেব। তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলি? এর বাইরে যেন না যায়। আর সামনের পরীক্ষা একটু মন দিয়ে পড়। তোর মনটা দে, আমি পরে মুখস্থ করে দেব। তোর মায়েরই দরকার। এটা বলে দিয়া চলে গেল। আমি আর বাকি কয়েক ক্লাস করে বাসায় যাচ্ছি। ফারজানাও তার বান্ধবীদের সাথে বাসায় যাচ্ছে। ওকে দেখে আমার মাথায় দুষ্ট বুদ্ধি চাপ দিল। আমি ওকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, ওরে মা, আমার গায়ে এত জোর! কালকে একটা শকুনকে এত সুন্দর করে মায়ের দিলাম যে হাঁটতেই পারছে না। চুলের মুঠিটা এমনভাবে ধরেছিলাম যে আর একটু জোরে টান দিলে টাকু মইনুলের মতো হইতো। ফারজানার আব্বুর নাম মইনুল, টাকু, তাই আমি টাক্কু মইনুল বলি। কিন্তু আমার তো আবার দয়ার শরীর, তাই মাফ করে দিলাম। ফারজানা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দ্রুত গতিতে চলতে লাগলাম। হারামজাদা, কথাগুলো দাঁড়িয়ে বল দেখি, তোর সাহস হয়তো। তোর মুখ ভেঙে দেব। ওই শাকচুনি, সাহস থাকলে ধরে দেখ। চুলওয়ালা লোকের বেটা, কথাগুলো তুই দাঁড়িয়ে বল। আমি দাঁড়ালাম। আয় দেখি তোর কেমন ক্ষমতা। ফারজানা আমার দিকে এগিয়ে আসলো। আমার সামনে আসতেই মাটি থেকে এক মুষ্টি বালু তুলে ফারজানার সুন্দর চুলে দিয়ে দিলাম। দিয়েই
হুসাইন বোল্টের বেগে দৌড় দিয়ে বাসায় চলে আসলাম। শুনতে পেলাম ফারজানার কিছু মিষ্টি ভাষার গালিগালাজ। তোকে দেখে নেব। এক দৌড়ে বাসায় চলে আসলাম, হাঁপিয়ে গিয়েছি। আমাকে হাঁপাতে দেখে আম্মু বলল, কিরে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আর বলো না আম্মু, একটা কুকুর তাড়া দিয়েছে। কুকুর তোকে তাড়ালো কেন? জানোই তো ভালো মানুষের শত্রু বেশি। কি কথা, আর কি উত্তর দিচ্ছিস? কিছুই না, ক্ষুধা লেগেছে, বাদ দাও। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ফেসবুকে যেতেই দেখি দিয়া লাইনে আছে। দিয়া, কি করিস রে জানেমান? ফাজিল, আমার সাথে মশকরা করিস? জানেমান মানে কি? আমি তোর সাথে মশকরা করব না তো কার সাথে করব? চুপ, বেশি কথা বলবি না। ওই, আমার আর ভালো লাগছে না সিঙ্গেল থাকতে, প্লিজ ডাবল করে দে আমায়। আয়নার সামনে গিয়ে দাঁড়া, ডাবল হয়ে যাবি। ধুর, আমার একটা গার্লফ্রেন্ড খুঁজে দে তোর মতো। আচ্ছা, বিকালে ডাউনলোড করে দিয়ে দেব। বাইরে থেকে আব্বু আমাকে ডাকলো। আমি আব্বুর সামনে গেলাম। আরফান, এই ফাইলগুলো মইনুলের কাছ থেকে সিগনেচার করিয়ে নিয়ে এসো, যাও। সর্বনাশ, আমি তো ফারজানার বাসায় গেলে ফারজানা মিসাইল ছুড়ে দেবে আমার ওপর। আমি ফারজানার সুন্দর চুলে বালি দিয়েছি। আব্বু, আমাকে কি যেতে হবে? হ্যাঁ, গিয়ে দিয়ে এসো। এ তো আর বেশি দূর নয়, রাস্তার এ পাশ আর ও পাশ। না, আসলে আমি পড়ছিলাম, আমার না অনেক পড়া। বাবা, ভূতের মুখে রাম নাম, যা এক্ষুনি গিয়ে দিয়ে আয়। আম্মু, তুমি একটু যাও না প্লিজ। কেন, তোর যেতে সমস্যা কি? ওদের বাসায় একটা কুত্তি আছে, আমি কলেজ থেকে আসার সময় লেলিয়ে দিয়ে এসেছি। তার মানে তুই ফারজানাকে রাগিয়ে দিয়ে এসেছিস? না না, আমি কিছু করিনি। চুপচাপ গিয়ে দিয়ে আসবি, ব্যাস। দূর, ভাল লাগে না। আমি ফাইলগুলো নিয়ে জমের দুয়ারে পা বাড়ালাম। আমি ফারজানাদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। আন্টি দরজা খুলে দিল। আরফান, কেমন আছো? ভিতরে এসো। না আন্টি, আমি যাব না। এই ফাইলগুলো আঙ্কেলের কাছে দিয়েন, সিগনেচার করিয়ে তারপর মিষ্টিকে দিয়ে আসতে বলেন। তোমার আঙ্কেল বাসায় আছে, তুমি এসো, এক্ষুনি সিগনেচার করে দিচ্ছে। আন্টি আমাকে জোর করে নিয়ে গেল। আমি শুধু দেখছি ফারজানা কোথায়, আমাকে দেখলেই তো খেপে যাবে। আমি ফাইলগুলো নিয়ে আঙ্কেলের রুমে গেলাম, দিয়ে বাইরে আসছি আর পেছন থেকে কেউ আমাকে একটা গামছা দিয়ে আটকে টেনে সোজা গ্রিলের সাথে বেঁধে দিল। তাকিয়ে দেখি ফারজানা এই কাজটা করেছে। ওই, এটা কি করলি? দেখ এবার কি করি। ফারজানা একটা বাস্কেট নিয়ে এসে আমার মাথায় ঢেলে দিল, আর ভেতরে পচা আলু, পচা টমেটো, শাকসবজি, উচ্ছিষ্ট অংশ সব আমার মাথায় আর সমস্ত গায়ে দিয়ে দিল। ইয়া কুত্তি, কি করলি এটা? তোকে তো আমি ছাড়বো না। আমার চিৎকার চেঁচামেচিতে আন্টি আর আঙ্কেল বাইরে চলে আসলো। তারা আমার এই অবস্থা দেখে অবাক। আন্টি আমার হাতে বাঁধা গামছা খুলে দিল। আরফান, তোমার এই অবস্থা কিভাবে হলো? আপনার গুণধর মেয়ে আমার এই অবস্থা করেছে। কুত্তি, আমি তোকে দেখে নিব, মনে রাখিস, এক মাঘে শীত যায় না। ফারজানা, কেন এমন করলি? আরফানের গায়ে এসব দিলি কেন? শয়তান আমার মাথায় বালু দিয়েছিল কেন? আমি তোর প্রতিশোধ নিলাম। আরফান আমাদের বাসায় এসেছে, এমন কেন করলি? আর কোনো দিন যেন এমন আর না হয়, মনে থাকবে? ও যে রাস্তায় আমার মাথায় বালু দিয়ে চলে গেছে, তার বেলায় কি আমার বিচার কই? তোরা আর কোনো দিন বড় হবি না, ছেলে মানুষই থেকে যাবে, ছোটই থেকে যাবে। আমি ওর থেকে বয়সে বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলতে বলবে। ওই শাকচুনি, তুই বয়সে বড় তাতে আমার কি? একটু হরলেস চেটে চেটে খেলে তাইলে একটু লম্বা হতে পারবি। সাইজে তো তোরে মোটু পাটলু আর জনের মতো দেখায়। আম্মু দেখলে, তোর কথা শুনলে, তাহলে ওর কি অবস্থা করা উচিত তুমি বলো। আরফান, তুমি বাসায় যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোকে দেখে নিব তোকে। আমি রাগে গজগজ করতে বাসায় চলে আসলাম। আমার অবস্থা দেখে আম্মু অবাক। তোর এই অবস্থা কেমন করে হলো? আমি কথা না বলে সোজা বাথরুমে চলে গেলাম। সাবান দিয়ে গোসল করে বাইরে আসলাম। কি বাজে গন্ধ, সমস্ত গা রাগে চলে যাচ্ছে। তোর ওই হাল হলো কিভাবে? তুমি তো আমাকে পাঠালে মিসাইলের মুখে, এখন আবার জিজ্ঞেস করছো কেমনে হলো? ফারজানার সাথে আবার ঝগড়া করেছিস? আচ্ছা, তোদের কি কোনোদিন মিল হবে না?
আমি ফারজানাকে দেখে নিব, আমার ওপর পচা সবজি ফেলার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এটা বলে আমি আমার রুমে চলে গেলাম। আমি প্ল্যান করতে থাকলাম কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়, কি করলে ওকে হেনস্থা করা যায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সূর্য ডোবা ডোবা ভাব, এমন সময় ঘুম ভেঙে গেল। আমি ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি ফারজানা ও তার কিছু বান্ধবী প্লাস তার চাচাতো বোন ওদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছে। কি করব, কিভাবে প্রতিশোধ নিব? ফারজানা আমাকে দেখে বলে উঠল, কিরে, বলেছিলাম না আমি তো সিনিয়র, আমাকে সম্মান দিয়ে কথা বলবি? শুনলি না তো, দেখ তার ফল কি হয়। দেখে নেব তোকে আমি, তুই চিনিস না আমাকে। আচ্ছা সে দেখা যাক। আর তুই যে কত বড় সাহসী যে আমি জানি। রাতে ছুছু করতে খালাম্মুকে ডাকতিস, আর এখনও রাতে কারেন্ট চলে গেলে অন্ধকারে ভয় পাস, আর আসছিস আমার সাথে পাঙ্গা নিতে। ওই শাকচুন্নি, তোর কেমন সাহস আমাদের বাসার সামনে আয়? না, তুই বাসার বাইরে আয়, আমি তোকে দেখে নিব, দেখি তোর কেমন বুকের পাঠা। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। আয় তো, তোর ক্ষমতা দেখি। আয় তবে, আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, বাইরে আয়। ফারজানা সোজা ছাদ থেকে নেমে নিচে গেল, ফারজানার বান্ধবীরা। আমিও সোজা নিচে চলে আসলাম। আমি একটা স্টিক আর একটা বালতি আর কিছু দড়ি নিলাম নিজের সেফটির জন্য। জানি না ফারজানা কি করে, ও যখন আসবে নিশ্চয়ই তৈরি হয়ে আসবে। আমি ফারজানাদের বাসার সিঁড়ির ক্যান্টিনে হুপে একটা বালতিতে পচা কাদা আর পচা পানি রেখে দিলাম। পজিশন রেডি, দড়ি টান দিলে অ্যাকশন শুরু। স্টিক নিয়ে আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। আজ ইস্পার না হয় উস্পার। সর্বনাশ, ফারজানা তো কামান নিয়ে বের হয়েছে। ফারজানার হাতে একটা পাত্র, যাতে অনেকগুলো পচা ডিম। এই তুই আর একটু সামনে আয়, দেখি তোর ক্ষমতা। ফারজানা ক্যান্টিন নিচে আসতেই আমি দড়ি ধরে টান দিলাম। সেই পচা কাদা আর পচা পানি ফারজানা ও তার বান্ধবীদের সমস্ত গায়ে গিয়ে পড়লো। বলেছিলাম আমার সাথে লাগতে আসিস না, এখন আমার পৌষ মাস। কুত্তা শয়তান, এটা তুই কি করলি? তো কি বাজে গন্ধ। তুই আমার গায়ে ময়লা সবজি ফেলেছিলি। কথায় আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। এতে যদি শিক্ষা হয় তাহলে আর লাগতে আসিস না। আমার কাছে এমন গোপন হাতিয়ার বহুত আছে। যা গিয়ে গোসল করে নে, বাজে গন্ধ ছড়িয়ে পরিবেশ নোংরা করিস না। ফারজানাও তার পঙ্গপাঙ্গরা চলে গেল। যাক বাবা, একটু শান্তি আসলো প্রতিশোধ নিয়ে। আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কিরে, পড়বি না, শুয়ে আছিস কেন? কালকে কলেজ ছুটি, আর ফাও কাজে পড়ার অপচয় করার কোনো মানেই হয় না। জানো না, অপচয়কারী শয়তানের ভাই। তোর সাথে কথা পারবো না। আমি শুয়ে আছি শান্তিতে, আমার উপর ময়লা সবজি ফেলা। আমার কান টান দেওয়ার প্রতিশোধ নিয়ে নিলাম। আমি ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছি। একটা গার্লফ্রেন্ড নেই, থাকলে তার সাথে একটু ইটিস পিটিস করতাম। মেসেঞ্জারে গিয়ে দেখি দিয়া লাইনে একটা মেসেজ দিলাম, ওই মেরা ক্রাশ। আমি তোর ক্রাশ নাকি? তোকে পেলে সারা জীবন রাজনারী করে রাখতাম। হবি তুই আমার? মাইট দেব। এই দিয়া, আমি তো প্রেম করি না, আর তুইও করিস না। চল না প্রেম করি। তুই পাগল হলি নাকি? তোর ওই মায়াবী চেহারাতে আমি পাগল হয়ে গিয়েছি। আচ্ছা, আমার সাথে প্রেম করতে অসুবিধা কি তোর? রাত হয়েছে, ঘুমা। বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। দিয়া অফলাইন হয়ে গেল। আমি ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে বাইরে গিয়ে দেখি ফারজানা ওর আব্বু আম্মু মিষ্টি সবাই বসে আছে। দেখি ফারজানা ওরা যা বলল তা শুনে আমার তো লাড্ডু ফুটছে। কি জন্য বসে আছে তা জিজ্ঞেস করলে, আসলে ময়নুল ব্যবসার জন্য একটু দেশের বাইরে যাবে। এটা একটা ট্যুর, কিন্তু ফারজানার পরীক্ষার জন্য আমাদের বাসায় ফারজানা কয়েকদিন থাকবে। না, আমি হোস্টেলে থাকবো, কিন্তু আমি ওর সাথে থাকবো না। আমি তোকে সুযোগ পেলে খুন করে ফেলবো। আমার গায়ে পচা কাদা ফেলার মজা বুঝিয়ে দেবো। তোর এখনো তো আঙ্কেল হয়নি, আমার সাথে লাগতে আসলে খবর করে ছেড়ে দিব। আরফান, ফারজানা আমাদের বাসায় যে কয়দিন থাকবে, যদি ওর সাথে কোনো বেয়াদবি করিস তাহলে আমার হাত কিন্তু কথা বলবে। কথাটা সিরিয়াসলি নিস। আরফান, কয়েকটা দিন একটু ঝগড়া করিস না। ফারজানা, তুই যেন কোনো ঝগড়া করিস না। ওরে বলে দাও যেন আমার নামে কোনো কথা না বলে। আরফান কিছু বলে আমাকে বলবা, তারপর আমি সব কিছু ঠিক করে দেব। তুই তাহলে আমার সামনে আসবি না। মইনুল ভাইয়া আপনারা যান, আমি তো এদের সামনে নিব।
এ হে হে, তারা চলে গেল শাকচুন্নিকে রেখে। আমার সাথে লাগতে আসলে আমি সাইজ করে ছেড়ে দিব। আমি তো সুযোগ খুঁজি কিভাবে ফারজানাকে হেনস্থা করা যায়। সকালে খেয়ে চলে গেলাম আড্ডা দিতে। আমি দুপুরে বাড়ি আসলাম, গোসল করে শুয়ে আছি। দিয়াকে ফোন দিলাম। ওই দিয়া, কি করিস? শুয়ে আছি, তুই? এই তো আমিও শুয়ে আছি। আজকে কলেজ বন্ধ, তাই তোকে দেখি নাই, সেই জন্য ফোন দিলাম। তোর সাথে কথা না বললে আমার কেমন কেমন লাগে। খাইছিস দুপুরে? না, তুই? কি এত বেলা হয়ে গেছে আর তুই খাসনি কেন? ব্যস্ত, খেয়ে নে, না খেলে শরীর খারাপ করবে। আমাকে এত কেয়ার করিস, তা তুই কেন বলিস না তুই আমায় ভালোবাসিস? কেন ভালো না বাসি কি খোঁজ নেওয়া যাবে না? আর তাছাড়া তুই আমার বেস্ট ফ্রেন্ড। ভালোবেসেই দেখ, আমি খুব সুখে রাখতাম তোকে। কথা না বলে গিয়ে খেয়ে নে। এটা বলে দিয়ে ফোনটা কেটে দিলাম। ক্ষুধাও লেগেছে, তাই খেতে চলে গেলাম। আমি আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা পেয়েছে, খেতে দাও। টেবিলে দেওয়া আছে, খেয়ে নে। একটু আমার মাথা ব্যথা করছে, আমি শুয়ে পড়লাম। খুব ব্যথা করছে নাকি আম্মু? আরে পাগল না, একটু শুলে ঠিক হয়ে যাবে। তুই কি খেয়ে নে। আমি গিয়ে ভাত গোস্ত দিয়ে মাখিয়ে গালে দিলাম। কি ঝাল, খুব ঝাল লাগছে, সহ্য করতে পারছি না। গোস্ততে এত ঝাল আসলো কিভাবে? পানি খাচ্ছি তাও কাজ হচ্ছে না। প্রচণ্ড ঝাল, মাথায় ব্যথা করছে, চোখ দিয়ে পানি চলে আসছে ঝালের কারণে। দেখি ফারজানা দরজার গায়ে হেলান দিয়ে হাসছে। পচা কাদা আমার গায়ে আর দিবি? তার মানে এই কাজটা ফারজানা ওই গোস্তে ঝাল দিয়েছে। আমি ঝাল সহ্য করতে পারছি না, পাগলের মতো লাফালাফি করছি। ফারজানা হাসতেছে, প্রচণ্ড রাগ হলো। ঝাল সহ্য করতে না পেরে আমি সোজা গিয়ে ফারজানার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দিলাম। ঝালের কারণে নিজের উপর নিজেরই কোনো কন্ট্রোল নেই। আমি ফারজানার মুখ চেপে ধরে ফারজানার ঠোঁট চুষতে লাগলাম। ঝালের কারণে মাথা ব্যথা করছে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। এটা আমি কি করলাম? তবে আর ঝাল লাগছে না। ফারজানা তো মাথা নিচু করে আছে। এই 2 মিনিট কি হয়ে গেল আমি বিশ্বাসই করতে পারছি না। আমি সোজা আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ভাবতে লাগলাম, আমি এটা কি করলাম? নিজেকে নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি ঝাল সহ্য করতে পারি না। ঝালের কারণে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি তো এটা করতে চাইনি। কি হতে কি হয়ে গেল? ফারজানাকে কেন কিস করলাম? এবার ওর সামনে মুখ দেখাবো কিভাবে? আর ফারজানা যদি সবাইকে বলে দেয় তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। ওফ, কি করলাম এটা আমি তো ফারজানার সামনেও যেতে লজ্জা পাবো। আমি ফারজানা যে কি মনে করছে কে জানে। আমি কি ফারজানাকে গিয়ে সরি বলবো? যাই গিয়ে মাফ চেয়ে নেই। এই কাজটা তো করা উচিত হয়নি আমার। আমি ফারজানার রুমের দিকে গেলাম। গিয়ে দেখি ফারজানা বালিশ মুখ গুজে কান্না করছে। ফারজানা হয়তো খুব কষ্ট পেয়েছে। আমি ফারজানার পেছনে গিয়ে দাঁড়ালাম। দেখ ফারজানা, যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, প্লিজ মাফ করে দিস আমায়। আমি আসলে এমনটা করতে চাইনি। আমি ঝাল সহ্য করতে পারি না, তার জন্য এমন একটা কাজ করে ফেলেছি। চাইলে তুই আমাকে থাপ্পড় দিতে পারিস, তবুও প্লিজ কারোর কাছে বলিস না। ফারজানা ফোপিয়ে কান্না করছে। যতই হোক বাঙালি নারী, লজ্জা তার ভূষণ। দেখ, যেটা হয়েছে সেটা ভুলে যা, আমাকে ক্ষমা করে দে। ফারজানা উঠে সোজা আমার গালে ঠাস ঠাস করে 4 থেকে 5টা চড় মারলো। আরও 10টা থাপ্পড় দে, তোর যতক্ষণ ইচ্ছা আমাকে মার, তবুও ক্ষমা করে দে আমায়। আর কাউকে বলিস না প্লিজ। আমার সাথে তুই এটা কি করলি? তোকে আমি কোনো দিন ক্ষমা করব না। তুই এটা ইচ্ছা করে করেছিস। বিশেষ কর আমি ইচ্ছে করে করি নাই। আমি ঝাল সহ্য করতে পারি না। ঝালের কারণে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, আর এটা করে ফেলেছি। প্লিজ মাফ করে দে, আর কাউকে বলিস না প্লিজ। চলে যা আমার সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। তুই এটা ইচ্ছা করেই করেছিস। তুই আমার সামনে আসিস না। যদি তোর সামনে না আসি তাহলে তুই মাফ করে দিবি আমায়, আর কারোর কাছে বলবি না তো? তুই তাহলে চলে যা আমার সামনে থেকে, আসিস না কোনোদিন আমার সামনে। আমাকে একা থাকতে দে। তুই তাহলে আমাকে মাফ করে দিয়েছিস তো? বল। দূর হয়ে যা আমার সামনে থেকে, আসিস না আমার সামনে প্লিজ। ক্ষমা করে দিস, আমি এমনটা করতে চাইনি। আমি সোজা ছাদে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল? আমি তো এটা করতে চাইনি।
এটা নিয়তি। যাই হোক, আমি ফারজানাকে বিরক্ত করব না, এমনিতেই দেখি কান্না করছে। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ধুর, কেন যে কিসটা করতে গিয়েছি। আর আমারও বা কি দোষ ছিল? আমি ঝাল সহ্য করতে পারি না। প্রচণ্ড ঝালের কারণে কন্ট্রোল হারিয়ে গিয়েছিল আমার নিজের উপর থেকে। আজ যেটা হয়েছে গেল তা থেকে ফারজানা আমাকে অন্য চোখে দেখবে। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। দুপুরে সেই ঘটনার পর থেকে সব কিছু উল্টো পাল্টা হয়ে গিয়েছে। ভেতরটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে ক্যাম্পাসের একদম সাইডে বসে আছি। আশপাশে কেউ নেই। কালকের ঘটনাটি আমার জীবনকে এলোমেলো করে দিল। আমি ছোট্ট থেকে ফারজানার সাথে ঝগড়া করেছি, কিন্তু কখনো কোনো অশ্লীল কাজ বা কোনো কটু কথা বলি নেই। ফারজানা আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, আর আমিও কিভাবে যাব ওর সামনে? কোন মুখ নিয়ে যাব? মন খারাপ করে বসে আছি। পেছন থেকে দিয়া বলল, তুই এখানে বসে আছিস কেন? মন খারাপ নাকি তোর? না, কিছু না। কিছু তো একটা হয়েছে, বল আমার সাথে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে বল। আমার ভালো লাগছে না, তাই আমি উঠে কলেজে ক্লাসে চলে গেলাম। দিয়া আমার এমন কাজের জন্য অবাক হয়ে গিয়েছে। দিয়া আমার পেছন পেছন আসতে লাগলো। আমি ক্লাসে গিয়ে বসলাম। দিয়া আমার পাশে বসে। আরফান, কি হয়েছে বল? আমার সাথে কথা বলিস না কেন? ভালো লাগছে না, প্লিজ বিরক্ত করিস না আমায়। আমি তোকে ভালোবাসি না তাই আমাকে অ্যাভয়েড করছিস? আরে না, এমনি আমার মন খারাপ। না তো, তুই মিথ্যা কথা বলছিস। সর, ভালো লাগছে না, বাসায় যাব। আমি বাসায় চলে আসলাম। আসার সময় দেখি ফারজানা কলেজে যাচ্ছে। আমি ফারজানাকে দেখি অন্য পথ দিয়ে আসলাম। কি করব? 2 মিনিটের কাজের জন্য আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আমার বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলেন, কিরে, এখন বাসা আসলি কেন? কলেজ করলি না? ভালো লাগছে না তাই চলে আসলাম। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমের দরজা বন্ধ করে শুয়ে আছি। আচ্ছা, আমি তো কোনো ছেঁকা খাইনি, তাই এত কষ্ট পাচ্ছি কেন? ফারজানার সামনে যেতে আমার লজ্জা লাগছে। কি করব আমি? আমি কি আপাতত বাসা থেকে চলে যাব? কিন্তু বাসা থেকে চলে গিয়ে আম্মুকে ছেড়ে তো থাকতে পারবো না। কালকে সারা রাত এমনিতেই ঘুম হয়নি। হালকা ঘুম আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 3টা বেজে গিয়েছে। আমি গোসল করে কিছু খেয়ে নিলাম। ফারজানা তাহলে নিশ্চয়ই কলেজ থেকে বাসায় এসেছে। আমি ছাদে গিয়ে বসে আছি, নির্বাক নয়নে তাকিয়ে আছি আকাশের দিকে। আচমকা কেউ ছাদে আসলো। তাকিয়ে দেখি ফারজানা ছাদে আসলো। আমি মাথা নিচু করে ফারজানার সামনে থেকে চলে আসলাম। পেছনে তাকানোর মতো সম্মানটুকু হারিয়ে ফেলেছি আমি রুমে গিয়ে বসে আছি। দেখি দিয়া অনেকগুলো মিস কল দিয়েছে। আবার দিয়া ফোন দিল। ওই আরফান, কি হয়েছে তোর? কলেজ থেকে এভাবে চলে আসলি যে? কি হয়েছে বল? আমাকে অ্যাভয়েড করে চলছিস কেন? আসলে আমার শরীর খারাপ করছিল, তাই চলে আসছি। তো আমাকে বলে গেলি না কেন যে তোর শরীর খারাপ করছে? খেয়াল ছিল না, রাখছি রে, এটা বলে ফোনটা কেটে দিলাম। সন্ধ্যায় আমি রুমে বসে আছি বই খুলে। তা না হলে আম্মুর কথা শুনতে হবে। আম্মু আমাকে খেতে ডাকে, আমি পরে খাবো। না, তুই এখন আয়, তা না হলে একসাথে আসলে ঝগড়া করবি। তার মানে ফারজানা নেই। আমি খেতে গেলাম। ভাত কিছুটা খেলাম, দেখি ফারজানা আসছে খেতে। ফারজানা আসতেই আমি প্লেটে হাত ধুয়ে চলে আসলাম। আমার এমন কাজের জন্য আম্মু জিজ্ঞাসা করলো, কিরে, সম্পূর্ণ খেলি না কেন? ক্ষুধা নেই তাই। আসলে ফারজানা চলে এসেছে, তাই ফারজানার সামনে আমার থাকতে লজ্জা করছে। কোন মুখে থাকবো ফারজানার সামনে? আমার চলে আসা দেখে ফারজানা কিছুটা হলেও অবাক হয়েছে। আমি রুমে শুয়ে আছি। পুরাতন কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই আমি ফ্রেশ হয়ে নিয়ে কলেজের জন্য রওনা দিলাম। খেয়ে যা। না, এসেই খাবো। আমি হাঁটতে হাঁটতে কলেজ যাচ্ছি। পেছনে ফারজানা আসছে। আমি ফারজানাকে দেখে আরও জোরে হাঁটতে লাগলাম। আজকে সোজা ক্লাসে গিয়ে বসলাম। আজ 2 দিন আমার থেকে হাসিটা দূরে চলে গিয়েছে। ক্লাস শুরু হলে দেখি ফারজানা আমার সোজাসুজি বেঞ্চে বসে আছে। আমি মন খারাপ করে ক্লাস করছি। দিয়া আমাকে জিজ্ঞাসা করলেও আমি কোনো উত্তর দেইনি। ফারজানা আমার দিকে বেশ কয়েকবার তাকালেও আমি তাকাইনি। টিফিনে আমি ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি। পেছন থেকে কেউ আমার ঘাড়ে হাত রাখলো। কি রে, সত্যি কথা বল, তোর কি হয়েছে? না তো, কিছু না।
আমি ভালোবাসি না তাই মন খারাপ? না। হ্যাঁ যে প্লিজ মন খারাপ করিস না, প্রয়োজনে আমি তোকে ভালোবাসবো, তবুও মন খারাপ করিস না। তার মানে? ভালোবাসি তোকে, এভাবে মুখ গোমরা করে থাকলে কিন্তু ভালোবাসবো না। তুই আমাকে ভালোবাসিস? কেন, তুই বুঝতে পারছিস না? তা বলিস না কেন? কেন তুই বুঝে নিতে পারিস না? আমার মন খারাপ তাই ভালোবাসছিস, না তো মন ভালো করার জন্য? না, আমি সত্যি বলছি, তোকে ভালোবাসি। তাহলে আমাকে ছুঁয়ে বল। ভালোবাসি। আমার কান টেনে তাই বলেছে। এবার একটু হাসি দে, আজ 2 দিন তোকে হাসতে দেখি না। যাক, দিয়া তার মনের কথাটা বলে দিল। আমি দিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি, তখন আমার রুমে ফারজানা আসলো। ফারজানা আসতেই আমি মাথা নিচু করে চলে যেতে লাগলাম। কি আমার থেকে দূরে থাকছিস? আর ঝগড়া তো দূরের কথা, কথাই বলছিস না কেন? আমি উত্তর না দিয়ে চলে যেতে লাগলাম। ফারজানা পেছন থেকে আমার গেঞ্জি টেনে ধরলো। উত্তর না দিয়ে চলে যাচ্ছিস? না ছাড়, ভালো লাগছে না। কিরে, রেগে আছিস? না না, রেগে নেই, প্লিজ ছেড়ে দে, ভালো লাগছে না। তাহলে আর ঝগড়া করছিস না কেন? আমি ফারজানাকে ছাড়িয়ে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, তখন ফারজানা আবার ছাদে আসলো। আমি আবার ছাদ থেকে নিচে চলে গেলাম। ফারজানা অবাক হচ্ছে, কিন্তু আমি তো রেগে নেই। ফারজানা সামনে গিয়ে দাঁড়াতে আমার নিজেই লজ্জা করছে, নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। আমি রাতে খেয়ে দিয়ার সাথে কিছু কথা বলে শুয়ে পড়লাম। আমি যখন দিয়ার সাথে কথা বলছি তখন দেখি ফারজানার দরজার সামনে দাঁড়িয়ে শুনছিল। আমি ফারজানার সাথে কথা বলছি না, ঝগড়া মারামারি করছি না, এটা আম্মু খেয়াল করলো। এভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল। ফারজানা আমাকে ডাকলে নিজের কাছে নিজেরই লজ্জা লাগে, তাই ফারজানার সামনে যাই না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় ফারজানার আব্বু আম্মু আসছে। তারা কাল রাতে বাসায় আসছে। ফারজানা সেখানে আছে দেখে আমি চলে যেতে লাগলাম, কিন্তু আম্মু আমাকে ডাকলো। আরফান, এখানে আয়। আমি গিয়ে বসলাম। কিরে, কি হয়েছে তোর? তুই তো আর ফারজানার সাথে ঝগড়া করিস না, আর কথাও বলছিস না, ভালো হয়ে গেলি নাকি? আমি বলতে যাব তার আগেই ফারজানা। খালাম্মু, আমি বলছি। ফারজানা যেটা বললো তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, কিরে আরফান, কি হয়েছে? তুই মিমের সাথে আর কথা বলিস না কেন? নায়িকার নাম পরিবর্তন করে মিম দিলাম, কেউ কিছু মনে করবেন না। না মানে আসলে আমি বলছি। এটা বলে মিম পুরো ঘটনাটা বলল। কি মেয়ে রে বাবা, একটুও লজ্জা করলো না? আমি তো লজ্জায় মাথা নিচু করে আছি। কোনো রকম উঠে চলে আসলাম আমার রুমে। যদিও বাবা মা আর মিমের বাবা মা আলোচনা করছে। ভাইয়া, এরা তো সব সময় মারপেট ঝগড়া করে, কিন্তু ভুলবশত করেছে, সেজন্য আরফান অনুতপ্ত। আমি আরফানকে যতদূর জানি সে তো এমন ছেলে না, তাই বলছিলাম কি আপনি যদি রাজি থাকেন তাহলে এদের বিয়ে দিলে কেমন হয়? সেটা তো খুব ভালো কথা, কিন্তু 2টা সিংহকে একসাথে রাখলে তো আরো 5টা লোক লাগবে তাদের দমিয়ে রাখার জন্য। দেখা যাক কি করে তারা, কিন্তু মারামারি ওরা করবেই, কোনো মাপ নেই। এরা যেন সাপ আর নেউলে, কোনো দিন মিল হলো না। তাহলে মিম কি রাজি হবে এই বিয়েতে? আমার মেয়ে আমাদের কথার অবাধ্য হবে না। তাহলে তো হয়ে গেল। তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের দিন ঠিক করা যায়। এসব কথা মিম মাথা নিচু করে শুনছে। আমি রুমের দরজা লাগিয়ে দিয়ে বসে আছি। এখন আব্বু আম্মুর সামনে যাব কিভাবে? শয়তান ছিমরি একটা, কি করলো এটা? আমি রুমের দরজা লাগিয়ে দিয়ে বসে আছি, তখন দেখি মিম আমার রুমে আসলো। আমি মাথা নিচু করে বসে আছি। তাহলে এবার পালাবি কোথায়? তুই কেন বললি ওসব কথা? তোর কাছে আমি অনুরোধ করেছিলাম, তাও তুই এটা করলি, বলে দিলি সবাইকে। কেন, তুই আমাকে পছন্দ করিস না? না। পছন্দ করিস না তাহলে আমাকে কেন করলি? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমি তার জন্য তোর কাছে ক্ষমাও চেয়েছিলাম। অত সহজে তোকে ক্ষমা তো করবো না। সারা জীবন তোর মাথায় কাঁঠাল ভেঙে খাবো, ভূতের মতো তোর পেছনে লেগে থাকবো, তাড়ালেও যাব না। কিরে, তাড়িয়ে দিবি নাকি? শোন, আমি সেদিনের জন্য তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি।
যা আমার সামনে থেকে। এখন যাচ্ছি, তবে তোর গলায় আমাকে ঝুলিয়ে দেওয়া হবে। তখন দেখি কোথায় যেতে বলিস। মানে? সেটা তোর আম্মুর কাছ থেকে শুনে নিস। এটা বলে মিম চলে গেল। ও কি বলতে চাইছিল আর কি জানতে বলল আম্মুর কাছ থেকে? আমি আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু মিম কি শুনতে বলল? কেন, ও তোকে বলে নাই? কি বলবে? তোর বিয়ে দেব মিমের সাথে। এটা শুনে আমি ফ্লোরে বসে পড়লাম। আমি তো দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু মিমের সাথে আমার বিয়ে হলে যে দিয়াকে ঠকানো হবে। আর আমি যে দিয়াকে খুব ভালোবাসি, আমি মিমকে বিয়ে করতে পারবো না। সেটা আমি কি জানি? তোর পাপা বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলেছে। আমফান জ্বর আবার আসলো, তোর বিয়ে আটকানো যাবে না। এটা বলে আম্মু চলে গেল। মিমও যথেষ্ট রূপবতী, কিন্তু আমি তো শুধু মিমকে ঝগড়াটা চোখে দেখেছি, কখনো প্রেমের চোখে দেখি নাই। আর আমি যে দিয়াকে খুব ভালোবেসে ফেলেছি, কি করব এখন আমি? চিন্তায় আমার মাথা ব্যথা শুরু করেছে। আমি সেই একভাবে ফ্লোরে বসে বসে চিন্তা করছি। একটু পর দেখি মিম আসলো। তো মিস্টার হবু জামাই, এভাবে বসে আছিস কেন? তুই কেন করছিস এই বিয়ে? প্লিজ বিয়েটা ভেঙে দে। আমাকে কিস করে এখন বলছিস বিয়ে ভেঙে দিতে? কেন করেছিলি কিস? তোর ওই একটা পাপ্পি আমার সব কিছু এলোমেলো করে দিছে। মাফ করে দে। আমি তো বলছি, ঝালের কারণে আমি কি করেছি নিজেও জানি না। তাছাড়া তুই মাংসে কেন ঝাল মিশিয়ে রেখেছিলি? তাহলে তুই আমার গায়ে কেন পচা কাদা পানি ফেলেছিলি? তুই আমার গায়ে পচা সবজি কেন দিয়েছিলি? শয়তান, তুই আমার মাথায় কেন বালি দিয়েছিলি? তুই আমার কান টেনে লাল করেছিলি কেন? এখন আবার কান টেনে লাল করে দেবো। আমাকে কিস করা। এটা বলেই মিম আমার দুই কান ধরে টান দিতে লাগলো। আমি মিমকে ছাড়িয়ে দিলাম, কারণ আমার ওসব ভালো লাগছে না। এখন সব ভালো লাগছে না, আর আমি এই বিয়ে করতে পারবো না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে খুব ভালোবাসে। কি? দিয়াকে ভালোবাসা? আমাকে কিস করে দিয়াকে ভালোবাসা? লুচু ছেলে, দাঁড়া, তোর মজা বের করবো। একবার বিয়েটা হয়ে যা, তোর ভালোবাসা নিংড়ে বের করে দেবো। তোকে আমি ভালোবাসি না, প্লিজ তুই এই বিয়েটা করিস না। আমি দিয়াকে ভালোবাসি। ওমা, তাই দিয়াকে ভালোবাসো? আর একবার দিয়ার নাম করলে মেয়েরে বালি চাপা দিয়ে দেবো। মাইন্ড ইট। এটা বলেই মিম চলে গেল। শালার একটা কিস আমাকে এইভাবে বিপদে ফেললো। আমি যে দিয়াকে ভালোবাসি তার কি হবে? আমি কিভাবে দিয়াকে ঠকাবো? আমি প্ল্যান করলাম, আমি বিয়ের দিন পালিয়ে যাব। এভাবে মিমের অত্যাচার শুনতে শুনতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আমি দিয়াকে কিছুই জানাইনি যে আমাকে এভাবে হাড়ি কাঠে রাখা হচ্ছে। কালকে আমার বিয়ের আয়োজন তেমন না। আমি বিকালে দাঁড়িয়ে দিয়ার সাথে ফোনে কথা বলছি, চিন্তার মুহূর্তে কথা বলছি। আর চিন্তা নেই, কারণ আমি তো বিয়ের দিন পালিয়ে যাব। আমি দিয়ার সাথে একটু রোমান্টিকভাবে কথা বলছি। জানো বাবু, এসব বলছি। 30 মিনিট কথা বলার পর ফোনটা কেটে দিয়ে পেছনে তাকিয়ে দেখি মিম আমার দিকে তাকিয়ে আছে। মিম এমনভাবে তাকিয়ে আছে যেটা দেখে আমার বুক থেকে পানি শুকিয়ে গিয়েছে। জোড়া ভ্রু কুচকে আসছে, কপালে ভাঁজ পড়ে গিয়েছে। কার সাথে কথা বলতেছিলি? আমার ভালোবাসার সাথে। কে তোর ভালোবাসা? দিয়া। আমি দিয়াকে ভালোবাসি। কুত্তা, কাল তোর বিয়ে আর আজ অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে কথা বলছিস? আমি মানি না এই বিয়ে। তোর বাবা মানে? আর তুই জানিস না? দাঁড়া, তোকে সাইজ করছি। সর এখান থেকে, আমার সাথে কথা বলবি না। কি? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এটা বলে মিম ছাদের এদিক ওদিক তাকাতে লাগলো। ছাদের ধারে ফুলের টবের পাশ থেকে একটা লাঠি নিয়ে এসে আমার সামনে ধরে। বল এবার কাকে ভালোবাসিস আর আমি কোথায় যাব? দিয়াকে ভালোবাসি, আর তুই আমার সামনে থেকে চলে যা। এটা বলতে মিম লাঠি দিয়ে আমাকে পিটাতে লাগলো। আমাকে মারছে তার গায়ের শক্তি গায়ে রেখে, কিন্তু দুই একটা জোরেও মারছে। আর আমি মায়ের বাঁচাতে লাগলাম। আমি মিমের হাত থেকে লাঠিটা নিয়ে নিলাম। মিম আমার হাত থেকে লাঠিটা নেওয়ার জন্য লাফালাফি করতে লাগলো। আমি লাঠিটা উঁচু করে রাখছি, আর মিম আমার হাত থেকে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। ও লাফ দিয়ে লাঠি নিতে গিয়ে আমার ওপর এসে পড়লো। আমি সামলাতে না পেরে সোজা পড়ে গেলাম, আর মিম আমার ওপর। ওরে বাবা রে, হতচ্ছাড়ি, তোর জন্য আমার কোমরটা ভেঙে গেল রে। কি ব্যথা! মিম আমার থেকে উঠে গিয়ে
ঠিক হয়েছে, তোর পাপের শাস্তি। তুই বিয়ের জন্য প্রস্তুতি নে, তোকে আমি সোজা করে দেব। এটা বলে মিম চলে গেল। কি শয়তান মেরে বাবা, যদি একে বিয়ে করি তাহলে আমার কপাল পুড়ে গিয়েছে, এটা নিশ্চিত। আমি আস্তে আস্তে উঠে সোজা রুমে চলে গেলাম। ভাবতে লাগলাম কিভাবে বিয়ে আটকানো যায়। আমি দিয়াকে ফোন দিলাম। দিয়া, তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? না এমনি, তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? তোমার মাথা ঠিক আছে? কি যাতা বলছো তুমি? এখনো বেকার, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে থাকবো কোথায়, খাবো কি? প্লিজ পালিয়ে চলো। আমি পারবো না। দিয়া আমার কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল। যা শালা, কি হবে? আমি কি একা পালিয়ে যাব? পেছন থেকে মিম। পালানোর চেষ্টা করলে কিন্তু তোর খবর আছে। দে তোর ফোন আমার কাছে দিয়ে দে, তোর আর ফোন চালিয়ে কাজ নেই। মিম চিলের মতো ছো মেরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। এই আমার ফোন দে। আমার ফোন তুই নিলি কেন? আমি তোর বড় আর আমার মুখে মুখে তর্ক করছিস? আমি যেটা বলবো সেটা শুনতে হবে, তা না হলে প্রচুর মাইর দেব। আজ থেকে বিয়ের আগ পর্যন্ত তুই ঘরে বন্দি থাকবি। কালকে বিয়ের সময় তুই বের হবি বিয়ে করতে, তার আগে না। কি যন্ত্রণা, ভালো লাগে না। আল্লাহ, মরে উঠে এলো। একদিন ঘরে বন্দি থেকে বিয়ের দিন চলে আসলো। সন্ধ্যায় আমি সবার সাথে বসে আছি, মিম রুমে বসে যে আছে। আল্লাহ, একটু পর আমাকে জবাই দিবে সবাই মিলে। 11টার দিকে আমাকে জোর করে হাড়ির কাঠে ঢুকিয়ে দেওয়া হলো। আমি ভয়ে ভয়ে রুমে গেলাম। আস্তে করে বেলকনির দিকে যেতে লাগলাম, কিন্তু মিম ডাক দিল, এই এদিকে আয়। আমি ভয়ে ভয়ে গেলাম খাট পর্যন্ত। মিম খাট থেকে নামলো। আমি ভাবলাম আমাকে সালাম করবে, কিন্তু এসে আচমকা আমার পাঞ্জাবের কলার চেপে ধরে। শোন, তোকে আমি শেষবারের মতো একটা কথা বলি, তুই আমার সব কথা শুনে চলবি। তাহলে আমি কিচ্ছু বলবো না, তোর সব কথা শুনবো। কিন্তু আমার কথা না শুনলে, আমার ইচ্ছার বিরুদ্ধে গেলে মেরে বালি চাপা দিয়ে দেবো। কথাটা মনে থাকবে? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ মিম। পাঞ্জাবের কলার ছেড়ে দিয়ে সোজা আমার পা ছুঁয়ে সালাম করলো। এই, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, সরে যা এখান থেকে, পা ছেড়ে দে। সালাম করতে হয়, আয় খাটে। অসম্ভব, তোর মতো একটা অসুরের সাথে আমি খাটে তো দূরের কথা, এক রুমেও থাকবো না। যা, চলে যা, তুই বাসায় গিয়ে থাক। দেখ, বিয়ের পর একসাথে থাকতে হয়, আয় এখানে, আমাকে রাগাস না। তোর সাথে আমি কেন থাকবো রে? তোর শরম করে না একটা পুরুষ মানুষের সাথে থাকলে? তোকে শেষবারের মতো বলছি, আমাকে রাগাস না। আমিও শেষবারের মতো বলি, চলে যা, দরজা খোলা আছে। এটা বলতেই মিম সোজা আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাকে কিল ঘুষি মারতে থাকে। আমিও কম কিসে, আমিও পাল্টা আক্রমণ করতে লাগলাম। আমি ওর চুল চেপে ধরলাম। মিম আমার কান খামচে ধরলো। বিরাট মারপিট করতে লাগলাম, সাথে চিৎকার। আমাদের চিৎকার চেঁচামেচিতে আম্মু আব্বু আর বাসায় থাকা কয়েকজন, মানে আমাদের চাচাতো ভাই বোন চলে আসলো আমাদের থামিয়ে নিয়ে। কিরে, তোরা বাসারা তো মারপিট করছিস? তোরা কি ভালো হবি না? আম্মু, ও আমার কোনো কথা শুনছে না, আমাকে রাগিয়ে দিচ্ছে। ওই কে বে তুই, যে তোর কথা আমায় শুনে চলতে হবে? চল হাট, রাস্তা মাপ। দেখ, তোরা স্বামী স্ত্রী, এখন আর ঝগড়াটা না করলে চলে না। নিজেদের মধ্যে মিটিয়ে নিস, আর যেন কোনো ঝগড়া না হয়। আমি তো ঝগড়া করতে চাচ্ছি না, কিন্তু ওই তো নিজে ঝগড়া করছে। আরফান, আর যেন না শুনি এবার কিন্তু আমি মায়ের দেব, কথাটা মাথা থাকে যেন। এটা বলে আম্মুরা রুম থেকে চলে গেল। এই, আমরা ঝগড়া না করে চল না একসাথে থাকি। আমরা তো বড় হয়েছি, এখন থেকে আর ঝগড়া করব না, ঠিক আছে? তুই আমার কান টানলি কেন? আচ্ছা, আমার কথা শুনে চলবি, তাহলে আর ঝগড়া করব না। কে বে তুই? আরফান তোর কথা শুনে চলবে? আমার বাসা, আমার রুম, আমার খাটে বসে বলছিস তোর কথা শুনে চলতে হবে? তুই কোন দেশের প্রেসিডেন্ট রে? এখানে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। আচ্ছা, আমিও তোর সব কথা শুনে চলবো। বল, কি কথা? আমার রুম থেকে যা। কই যাব? আর আজ থেকে এটাও আমার রুম, তো সব কিছুই তো আমার। আমি তোর অর্ধাঙ্গিনী, আর তুই আমাকে বলছিস চলে যেতে? সর, আমার ঘুম পাচ্ছে। তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো। লাগবে না, তোর বিশ্বাস নেই। তুই মীর জাফরের থেকেও বেশি বিশ্বাসঘাতক। মুখ সামলে কথা বল। সর, আমার ঘুম পাচ্ছে। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল গিয়েছে। আমি শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। সকালে আমার ঘুম ভাঙতেই রক্ত গরম হয়ে গিয়েছে রাগে। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে, একদম নিষ্পাপ শিশুর মতো শুয়ে আছে, বাচ্চাদের মতো করে। কিন্তু আমার মাথায় শনি চাপ দিল। আমি এক ধাক্কায়
খাট থেকে মিমকে ফেলে দিলাম। শাকচুনি, তুই সারা রাত আমার উপর ভর করেছিলি। মিম ভয় পেয়ে গিয়েছে, ও খানিকটা চমকেও গিয়েছে। শাকচুনি, পেতনি ডাইনি, তুই আমার উপর কেন শুয়েছিলি? আমার 8 ফিট লম্বা খাটে কি আর কোনো জায়গা ছিল না? কুত্তা, তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? তোকে তো আজকে আমিও তোর ব্যবস্থা নিচ্ছি। আমার বুকে ভর করা। মিম সোজা লাফ দিয়ে উঠে খাটে এসে আমাকে শুয়েই দিয়ে আমার বুকের উপর বসে 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরে আছে। আমাকে ঘুমন্ত অবস্থায় ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেওয়া তোকে আজকে আমি জমের বাড়ি পাঠিয়ে দেব। বাঁচাও, কে আছো? বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেললো। আমি মিমকে ছাড়িয়ে দিয়ে ওর নাক চেপে ধরলাম। আমি এক হাত দিয়ে ওর নাক আর এক হাত দিয়ে চিমটি কাটছি, চিমটি দিচ্ছি। মিমও থেমে নেই, সেও অ্যাকশন চালিয়ে যাচ্ছে। আমার চুলের মুঠি চেপে ধরে আছে আর এক হাত দিয়ে কিল ঘুষি মারছে। আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দেখ কেমন লাগে। আমার বুকে থেকে নাম। আমাদের মারামারি আর গন্ডগোলের শব্দে আব্বু আর বাচ্চারা চলে আসলো। আম্মু তো আমাদের কাণ্ড দেখে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। বাচ্চারা আমাদের ছাড়িয়ে নিল। আল্লাহ, তোরা কি কোনোদিনও ভালো হবে না? সারা জীবন এমন ঝগড়া মারপিট করবি? ওই, আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন ধাক্কা দিল আমাকে ঘুমন্ত অবস্থায়? ওরে তো তোকে লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। তোদের মারামারি করে রাগ মেটেনি? ওরে তো সেই এরশাদের আমল থেকে পিটাইলেও রাগ মিটে না। তোকে আমি মেরে জনের মতো সাইজ করে দেব, হতচ্ছাড়া। আমি আর সহ্য করতে পারছি না। নে, তোরা মারপিট কর, দেখি কতক্ষণ পারিস তোরা। আজ সারাদিন তোরা মারপিট কর, আজ তোদের এটাই কাজ। ওই ঠাকুর মেয়ে, তোকে আমি যুদ্ধের জন্য আহ্বান করছি। আয় দেখি তোর কত ক্ষমতা। তুই আমার আব্বুকে মোটেও টাকু বলবি না। ওরে রে রে, তোর বাপের মাথায় বুঝি চুলের কারখানা? কয়টা চুল আছে তোর বাপের মাথায়? পুরো একটা ফুটবল খেলার মাঠ। তোর বাপের মাথায় আমি আলু চাষ করে কোটিপতি হব। তোর বাপের মাথা আমাকে লিজ দিবি? আমার কথা শেষ হওয়ার আগেই মিম আমার উপর আক্রমণ শুরু করে দিল। একটা বালিশ দিয়ে শুধু পেটাতে লাগলো। আমিও অন্য একটা বালিশ দিয়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি আর সুযোগের সদ্ব্যবহার করছি। আর আম্মু আমাদের কাণ্ড দেখছে, মনে হয় রেগে আছে। এভাবে 1 ঘন্টা যুদ্ধের পর আমরা হাঁপিয়ে গিয়েছি। আমি আর মিম বসে পড়লাম। বালিশগুলো শহীদ হলো। আমাদের বসার সাথে সাথে আম্মু আমার আর মিমকে পিটাতে লাগলো। কিন্তু থামলি কেন? আজ থামলে তোদের মায়ের। দেখি কতক্ষণ পারিস মারপিট করতে। আমি আর মিম এবার আম্মুর মায়ের থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আম্মু, আমি আর মারামারি করব না। আম্মু, আমিও না। তোদের একসাথে একটা বনে রেখে আসতে হবে, তখন তোরা সেখানেও মারপিট করবি। তাহলে আর কেউ দেখতেই পাবে না, আর আমাদেরও একটি শান্তিতেই থাকা হবে। আমি আম্মুর কথা থেকে বাঁচার জন্য সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। আমি আসার পর মিম গেল। ধুর, আমার কি হবে? আমি তো দিয়াকে ভালোবাসি। যাই, দিয়াকে ফোন দেই। আমাদের বিয়ে হয়েছে তা আমি দিয়াকে জানাইনি। হ্যালো দিয়া, কেমন আছো? চিটার, বাটপার, লজ্জা করে না বিবাহিত হয়ে একটা মেয়েকে ফোন দিতে? আর তুই আমার সাথে কেন এমন করলি? কেন আমাকে ঠকালি? সর্বনাশ, দিয়া কিভাবে জানলো? কি বলছো আমার জান পাখি? কুত্তা, লজ্জা করে না? তুই তো একটা চিটার, আর কোনোদিন ফোন দিবি না আমাকে, ঠিক আছে? দিয়া আরো প্রচুর পরিমাণে ঝাড়ে দিয়ে ফোন কেটে দিল। আমাকে দিয়া ভুল বুঝে ছেড়ে চলে গেল। দিয়া ফোনটা কেটে দিল। পেছনে তাকিয়ে দেখি মিম 36টা দাঁত বের করে হাসছে। তা তোর দিয়া কেমন ভালোবাসা দিল? খুব আদর করলো বুঝি? তার মানে তুই দিয়াকে বলেছিস আমার বিরুদ্ধে? ওলে বাবালে, লজ্জা করে না বিয়ের পর তুই অন্য মেয়ের সাথে কথা বলতে? তোর জন্য আমার দিয়া আমাকে ছেড়ে চলে গেল। আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। ভাষণ বন্ধ কর, চুপচাপ বাইরে যা। তোর ব্যবস্থা আমি নিব। আমি চুপচাপ বাইরে এসে বসে আছি। কয়েকটা চাচাতো ভাবি আমার পাশে এসে বসলো। দেবর, বাসর কেমন কাটলো? বাসর? কার বাসর? কেন তোমার? কালকে যে বাসর করলে?
আমি বাসর করিনি, যুদ্ধে গিয়েছিলাম। আমি রাগে গজগজ করতে ছাদে চলে আসলাম। আমি ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু সিগারেট খাওয়া তো দূরের কথা, এর গন্ধ সহ্য করতে পারি না। মাঝে মাঝে খাই। ছাদ থেকে লুকিয়ে সিগারেট খেয়ে নিচে চলে আসলাম। আসার পর মেহমানদের আপ্যায়ন করতে দুপুর পার হয়ে গেল। আমি রুমে শুয়ে আছি, এমন সময় মিম আমার সামনে আসলো। ওই সরে যা, আমি ঘুমাবো। তোর কথা মতো আমার চলতে হবে নাকি? তাই চলতে হবে। আমি যদি বলি উঠতে তো উঠতে হবে, বসতে বললে বসতে হবে। মেরে পেছন লাল করে দিব। তোর ফোনে একটা ভিডিও গেছে, ভিডিও ফুটেজ দেখে তারপর আমার সাথে কথা বল। আমি ফোনটা নিয়ে ভিডিও দেখে চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। এটা তুই কি করলি? ডিলিট করে দে প্লিজ। সাধু, তোমার নাকে দড়ি দিয়ে ঘোরানোর একটাই সুযোগ আমি পেয়েছি, হাতছাড়া করি কিভাবে বলো? প্লিজ কাউকে দেখাস না। আমার কথা শুনলে দেখাবো না, এরপর কথার অবাধ্য হলে সবার আগে আমার শাশুড়ি মাকে দেখাবো। আমি শেষ। মিম আমার সিগারেট খাওয়ার ভিডিও করেছে। আমার ফোনের ক্যামেরাটা জোস, কিন্তু দেখ কত ক্লিয়ার ভাবে উঠেছে, পুরাই এইচডি। প্লিজ ডিলিট করে দে। আমার কথা মতো থাকলে আমি ডিলিট করে দেব, কারোর সাথে কিছু বলবো না। কি করতে হবে বলো? আমার মাথায় তোর হাতটা রাখ। পারবো না। আমি কেন তোর কথা শুনুম? তাহলে এই ভিডিওটা আমি আম্মুকে কি দেখাই? না না, ব্ল্যাকমেল করিস কেন? আমি রাখছি তো। আমি মিমের মাথায় একটা হাত রাখলাম। আমি যা বলবো তাই বলবি, স্কুলে শপথ পাঠ করানোর মতো। আচ্ছা বল, আমি আর কোনো দিন কোনো সিগারেট, বিড়ি, মোট কথা নেশা জাতীয় দ্রব্য খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করব না। এবার তুই বল। আমি আর কোনো দিন কোনো সিগারেট, বিড়ি, মোট কথা নেশা জাতীয় দ্রব্য খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করব না। আর যদি করি তাহলে? আর যদি করি তাহলে? তাহলে তাহলে সাউদিয়া আহসান মিম অর্থাৎ আমি যেন মারা যাই। সাথে সাথে আমি হাত ছাড়িয়ে নিলাম। কি হলো বল? এটা বলতে পারবো না। আমার কথার অবাধ্য হচ্ছিস? এটা আমি বলতে পারবো না। প্লিজ তোর কাছে একটা রিকোয়েস্ট করি, তুই এসব ছাইপাশ খাস না, এসব খেলে শরীরের ক্ষতি হয়। তুই কি জন্য খাস আর যেন খাস না। আমি কোনো উত্তর দিলাম না। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আপনারা কি ভাবছেন মায়ায় পড়ে তাকিয়ে আছে? আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম, নিয়েই ভিডিওটা ডিলিট করে দিলাম। এবার কি হবে? আমাকে কর ব্ল্যাকমেল? ওয়েট জাদু, আমি তোকে হাড়ে হাড়ে চিনি। তোর মতো শয়তানের জন্য আমি এমন একটা ভিডিও মাত্র 1 কপি রাখবো নাকি? আমার ইমেইলে সেভ করা আছে, আমার নিজের প্রোফাইলে আছে। তুই অত সহজে রেহাই পাবি না। আমি তোর সব কথা শুনবো, তবুও এটা কাউকে দেখাস না। আমি আগেও বলেছি যে আমার কথা শুনে চললে কাউকে দেখাবো না। চল নিচে চল। মিম নিচে চলে গেল। ধুর, ভাল লাগে না। কেন যে একটা পাপ্পি দিতে গেলাম, এক পাপ্পিতে আমার জীবন তছনছ হয়ে গেল। দিয়া আমার থেকে আলাদা হয়ে গিয়েছে। আর একটা সিগারেট খেতে গিয়ে আমি মিমের কাছে বন্দি হয়ে গেলাম। আমি নিচে গেলাম। কি রে, আর তোরা মারামারি করবি না? না না আম্মু, ও তো বললো যে আর কোনোদিন মারপিট করবে না, ও একদম ভালো হয়ে গেছে। তাহলে তো খুব ভালো, এবার তাহলে মিল হলো। হ্যাঁ, হাতে হাবড়ে পারলে ব্যাঙেও চাটি মারে। আমার একদিন দিন আসবে, সেদিন আমিও দেখে নিব। কি সব আবল তাবল বলছিস? না না আম্মু, ও কিছু বলছে না। ও আমি রাগ সহ্য করতে না পেরে সোজা রুমে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে আমি রুমে শুয়ে আছি, শনি হাজির হলো। কি করছিস? এই তো হেলিকপ্টার চালাচ্ছি। মিথ্যা কথা বললি কেন? তুই তো ফোন টিপছিস। দেখতেই তো পাচ্ছিস, তা আবার জিজ্ঞেস করছিস কেন? কি মুখে মুখে তর্ক? সর, আমি ঘুমাবো। আমি খাট থেকে নেমে গেলাম। কই যাচ্ছিস? নিচে যাচ্ছি। কেন? আমি ঘুমাবো আর তুই নিচে যাচ্ছিস কেন? তুমি ঘুমাবে তা আমার কি? আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দিবি। তোর বাপ আমাকে চাকর রাখছে তোর মাথা টিপে দেওয়ার জন্য? বল। আচ্ছা যা। আম্মু, সর, টিপে দিচ্ছি। তোরা আসলেই বাঙালি, সোজা কথা বুঝিস না। এইভাবে ব্ল্যাকমেল করছিস, আমারও দিন আসবে। চুপচাপ টিপে দে, প্রচুর মাথা ব্যথা করছে, ভালোভাবে টেপ। আমি একটা সুযোগ পাই তোর ব্যবস্থা করব। 10 মিনিট ওর মাথা টিপে দিলাম। আমি বিকেলে আড্ডা দিতে চলে গেলাম।
আমি সারা বিকাল আড্ডা দিয়ে রাত 11টার সময় বাসায় আসলাম। আজ একটু দেরি হয়ে গিয়েছে। বাসায় এসে তো আমি ভয় লাল হয়ে গিয়েছি। মিম দাঁড়িয়ে আছে আর হাতে একটা লাঠি। মিম রেগে আগুন হয়ে আছে। মিম লাঠিটা নিয়ে আমাকে পিটাতে যাবে আর আমি আমার সব কথা শুনতে হবে, তারপর যা ইচ্ছা তাই করবি। তুই এত রাত পর্যন্ত বাইরে আসলি কেন? না মানে আসলে কি বলছিস? আরে কি বলবো ভেবেই তো পাই না। বল, এই রাত পর্যন্ত বাইরে ছিলি কেন? আসলে আমার একটা বন্ধু আছে না, সেই মোটা করে সে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই হসপিটালে গিয়েছিলাম রক্ত দিতে। ডাহা মিশা কথা বললাম। এটা বলতেই মিম লাঠিটা ফেলে দিল। তা সে সুস্থ আছে তো? পুরাই সুস্থ। মানে এখন পুরাই সুস্থ। আমি যখন খেয়ে শুতে যাব তখন হলো আরও ঝামেলা। রাতে শুতে গিয়ে হলো ঝামেলা। আমি খাটের সাইড ঘেঁষে শুয়ে পড়লাম, কিন্তু মিম রুমে এসে, এই এভাবে শুয়েছিস কেন? পড়ে যাবি তো, খাটের মাঝখানে আয়। না, এভাবেই ভালো, আমি এমন করেই থাকবো। তোকে বলছি না যে মুখে মুখে তর্ক করবি না। আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। ভিডিওর কথা ভুলে গেছিস নাকি? এভাবে ব্ল্যাকমেল করা উচিত নয়। মাঝখানে আসো। বাবা কি উদারতা! আমি ভয়ে মাঝখানে গিয়ে শুয়ে পড়লাম। আমার কথা বলার আগেই মিম আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। এই সর, এখানে থাকছিস কেন? কোনো কথা না, চুপচাপ শুয়ে থাকো, আমার এখানেই ভালো লাগছে। তুই আমার বুকে কেন? এত জায়গা থাকতে? আমার ভালো লাগে তাই থাকছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কিছু করার নাই, আমি যতদিন বেঁচে থাকবো এখানেই থাকবো। কোনো নড়াচড়া করবি না, শুধুই শুয়ে থাক, আর কোনো কথা বলবি না। ধুর, ভাল লাগে না। আর একটা কথা, সকালে যদি দেখি আমি খাটে বা অন্য জায়গায় শুয়ে আছি, তাহলে কিন্তু ঘুম থেকে উঠে যেন দেখি আমি তোর বুকে ঠিক এভাবেই শুয়ে আছি। মিম আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, আমাকে ব্ল্যাকমেইল করে এসব করছে। আমি একটা সুযোগ পাই, একটু একটু ভালো লাগছে এমন কিউট একটা মেয়ে আমার বুকে। কিন্তু মিম তো আমার শত্রু। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম সেইভাবে বাচ্চাদের মতো করে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর কিছুটা চুল মিমের মুখে এসে পড়েছে। এত রাগী আর একটা কুস্তিগির একটা মেয়ে এত কিউট কিভাবে হয়? আমি তো মিমকে সরিয়েও দিতে পারছি না। আমাকে ব্ল্যাকমেল করে এসব করেছে। আমি চুপচাপ শুয়ে আছি। 10 মিনিট পর মিমের ঘুম ভেঙে গেল। শুভ সকাল। অশুভ সকালে? তুই তো আমার উপর বিরক্ত হচ্ছিস। বল। না না, মোটেও না, খুব শান্তিতে আছি। জানিস, আগে তোকে দেখলে আমার খুব রাগ হতো, আমি সহ্যই করতে পারতাম না। কিন্তু যেদিন তুই আমাকে কিস করেছিলি সেদিন থেকে সব এলোমেলো হয়ে গেছে। আমি সেদিন সারা রাত ঘুমাইনি, শুধু তোর একটাই কথা ভেবেছি। জানিস, যখন পাপ্পিটা দিয়েছিলি তখন আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল, যা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি রাগের বশে তোকে থাপ্পড় দিয়ে ফেলেছিলাম। এই আমি যে এসব কাজ করছি, তোকে রাগিয়ে দিচ্ছি, তা তুই কি বোর হচ্ছিস? জানিস, আমি তোকে অনেকটা ভালোবেসে ফেলেছি, অনেকটা, যা এখন তোকে নিয়ে ভাবতে আমার সব থেকে বেশি ভালো লাগে। সর, আমি ফ্রেশ হতে যাব। চল একসাথে যাই। লজ্জা শরম কিছু নেই তোর? আমি চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে বসে আছি। একটু পর মিম আসলো। আমি বেলকুনিতে বসে বসে বাতাস খাচ্ছি আর ভাবছি কিভাবে মুক্তি পাওয়া যায়। আমি এসব আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পর মিম আমাকে রুমে ডাকলো। শোন, গুছিয়ে নে, আমরা আমাদের বাসায় যাব। তুই যা, আমার ইচ্ছে নেই। একদম মুখে মুখে তর্ক করবি না, যেটা বললাম সেটা গিয়ে কর। আমি তো শুয়েই আছি, এ তো আর লন্ডনে যেতে হবে না। আমি এই 3/4 প্যান্ট পরেই যাব। একটু পর দেখি মিম লাঠি নিয়ে আমার দিকে আসছে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। কি জন্য লাঠি নিয়ে আসছে? আমাকে মিথ্যা কথা বলা, আমার সাথে চিট করা। কি করলাম? কাল রাতে বন্ধুর সাথে পার্টি দিয়ে আমাকে মিথ্যা কথা বলা। এই রে, জানলো কিভাবে? মিম লাঠিটা নিয়ে আমাকে মারতে থাকলো। আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি আজকে আর কোনো আটকালাম না, চুপচাপ সহ্য করে যাচ্ছি। কিন্তু লাঠির 2-3টা বাড়ি দিয়ে মিম আমার দিকে তাকিয়ে পড়ল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে। থামলি কেন? মার আমাকে, আমাকে আরও পিটা।
তোর কি কষ্ট হয়ে যাচ্ছে? তুইও তো আমাকে মারিস, কিন্তু এখন কোনো প্রতিবাদ করলি না কেন? তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, তোর জন্য আমার সব কিছু শেষ, নিজের স্বাধীনতাটুকু হারিয়ে গিয়েছে। থামলি কেন? মার আমাকে, মার। তুই আজকে আর আমার ওপর আক্রমণ করলি না কেন? চুপচাপ সহ্য করছিস কেন? কেন থামলে? মার আমাকে, সবসময় তো আমাকে প্যারা দিস। আমাকে হয় মুক্তি দে, আর না হলে শেষ করে দে। আমার আর এসব ভালো লাগছে না। তুই রাগ করছিস আমার ওপর? তুই তো সবসময় আমার সাথে ঝগড়া করিস, আমি একটা মারলে তুই দুইটা মারিস, কিন্তু তোর কেন এমন পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, আমার দুর্বল সাইডের ভিডিও ফুটেজ দিয়ে আমাকে ভয় দেখায় ব্ল্যাকমেল করিস আমাকে। আমাকে তো তোর দাস বানিয়ে রাখছিস। ওই খুব লাগছে না রে? দেখ, আমি ভাবছি তুই আমাকে মারবি, আমার সাথে মারামারি করবি, সেজন্য আমি তোর গায়ে হাত তুলেছি। আমি বুঝতে পারিনি তুই এমনটা করবি। সর এখান থেকে, গরু মেরে জোতা দান করতে আসছে। এই, আমি তো খুব ভালোবাসি তোকে, আর আমি সব সময় তো তোর সাথে মারপিট করি, ঝগড়া করি, কিন্তু তুই তো কোনোদিন এমনটা করিস নাই, তো এখন কেন করছিস? কিছু বলাও তো তোকে যাবে না, কিছু বলতে গেলেই ভিডিওর ভয় দেখাস। তুই কি ভাবছিস আমি ওই কথা সবাইকে বলবো? মোটেও না। আমি কেন এমন করব? আর সেই ভিডিও তো তোকে দেখানোর পরেই ডিলিট করে দিছি। তুই আমার লাইফ হেল করে দিয়েছিস। আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি যে তুই কষ্ট পাইছিস। আসলে সেই ছোট থেকে তো মারপিট করে আসছি, তখনও তো অনেক ব্ল্যাকমেল করেছি, আর আমি ভাবলাম এটাও তুই ফান হিসেবে নিবি, আর আমিও ফান হিসেবে করছি। কোন দিন যে কি ভুল করেছি যার জন্য তোর মতো একটা রঙ্কাইটিস আমার জীবনে আসছে। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি বল? হ্যাঁ, তোর জন্য আমাকে ভুল বুঝেছে দিয়া। আমি দিয়াকে খুব ভালোবাসতাম। আমিও তোকে খুব ভালোবাসি, জানিস এখন আমার সবচেয়ে ভালো লাগে তোকে নিয়ে ভাবতে। আদিক্ষেতা, তুই কেন বিয়ে করলি আমাকে? আমি তো তোকে পছন্দ করি না, প্লিজ চলে যা, তোকে আমার ভালো লাগে না। এভাবে বলিস না, আমার কষ্ট লাগে, তোকে ছাড়া থাকতে পারবো না। তুই আমার সাথে থাকলে আমি থাকতে পারবো না, প্লিজ মুক্তি দে আমায়, আর ভালো লাগছে না এসব। মুক্তি চাস আমার থেকে? আচ্ছা ঠিক আছে, মুক্তি পেয়ে যাবি। দেখিস একদিন তোর জীবনে এই মিম নামে কেউ থাকবে না, কেউ আর তোকে বিরক্ত করবে না, কেউ তোর সাথে সিধে এসে ঝগড়া করবে না। আমি চলে গেলে তুই কি আমাকে মিস করবি? তুই চলে গেলে আমি বাতাসা দিয়ে হাড়ি লুট দিব। এতটাই ঘৃণা করিস আমাকে? হ্যাঁ, তুই চলে যা, আমি দিয়াকে ভালোবাসি আর দিয়াকে বিয়ে করতে চাই। আমি যে তোর বউ। সো ডিভোর্স দিয়ে দিলে আর বউ থাকবি না। মিমের চোখ দিয়ে পানি চলে আসলো, ওর দুই চোখ দিয়ে পানি গড়িয়ে মুখ ভেসে যাচ্ছে, চোখের পানি গড়িয়ে ঠোঁট পেয়ে পড়ছে। মিম আমাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, একটু পর ছেড়ে দিল। ভালো থাকিস, আর হয়তো দেখা হবে না, আর আমি দোয়া করি যেখানে থাকিস খুব ভালো থাকিস। মিম চলে গেল ওর বাসায়। একটু পর আম্মু এসে, কিরে মিম গেল, তা তুই মিমের সাথে গেলি না কেন? কেন যাবো আমি ওর বাসায়? ওকে আমার ভালো লাগে না, ও বাজে একটা মেয়ে। তাই না, ওকে ভালো লাগে না? আচ্ছা দেখা যাবে কতক্ষণ ওর ছাড়া থাকতে পারিস। সারা জীবন থাকতে পারবো। আচ্ছা তুই যদি থাকতে পারিস তাহলে আমি কিছু বলবো না, তবে আমি গ্যারান্টি দিচ্ছি তুই মিমকে 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসবি। তুই মিমকে ছাড়া থাকতেই পারবি না। সে দেখা যাক। আর তোমার যে গ্যারান্টি সেটা হলো বরফ যা গলে যাবে। আমি আম্মুর সাথে আর কথা না বাড়িয়ে রুমে এসে শুয়ে পড়লাম। যাক বাবা, আর কেউ নেই পেড়াতে হওয়ার মতো, আমি শান্তিতে শুয়ে আছি। দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম, বিকেলে ছাদে গেলাম। আজকে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি একটা সিগারেট বের করে গালে দিয়ে ধরাতে যাব, ঠিক তখনই মিমের কথা মনে পড়লো। মিম যে আমাকে ওর মাথায় হাত রাখিয়ে সিগারেট না খাওয়ার জন্য শপথ করিয়েছিল। ধুর, মিম তো নেই, আর আমি খাবো, কার কি আসে যায়। আমি সিগারেট মুখে দিতে গেলেই শুধু মিমের কথা মনে আসছে, কিছুতেই সিগারেট খেতে পারছি না। আমি সিগারেট ফেলে দিলাম। না চাইতেই মিমদের ছাদের দিকে তাকালাম, কিন্তু ছাদে কেউ নেই। আমি নিচে গিয়ে রুমে শুয়ে পড়লাম। খুব শান্তিতে আছে, তবুও কেন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেমন একটা শূন্যতা কাজ করছে। আমি রাতে খেতে গিয়েও ঠিকভাবে খেতে পারছি না। তোর, আমি তো মিমকে ঘৃণা করি, তা আমি কেন এসব ভাবছি? আমি রাতে খেয়ে শুতে চলে আসলাম।
আমি খাটের ধর করে শুয়ে পড়লাম। কিন্তু আজ তো মিম নেই, তাহলে আমি কেন এসব ভাবছি? আমি তো পুরো খাটেই শুয়ে রাজত্ব করব। আমি শুয়ে পড়লাম, চোখ বুঝতেই মিমের ছবি ভেসে আসলো। ছোটবেলাতে মিম কেমন মোটু কিউট ছিল, কত মায়ের দিছি, কত ঝগড়া করেছি। আমার ঘুম আসছে, কিন্তু আমার চোখে শুধু মিমের চেহারাটা ভেসে আসছে। মিমের সেই হাসিটা, যেটা আমার সাথে মারপিট করে জিতে গিয়ে ভেঙচি কেটে হাসি দিত। কেন ওই শাকচুন্নির কথা মনে আসছে? আমি মনের সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলাতে ঘুম চোখে মিমকে বুক থেকে সরিয়ে দিতে গিয়ে শক্ট খেলাম। মিম কই? ক্ষণিকেই মনে পড়ে গেল শাকচুন্নিরা তো চলে গিয়েছে। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। কেমন ঘুম হলো? ভালো। সত্যি ভালো ঘুম হয়েছে? হ্যাঁ, সত্যি ভালো ঘুম হয়েছে। আমার তো ভালো ঘুম হয়েছে, শুধু মিমকে একটু মিস করছি, আর কিছু না। কিন্তু কয়েকদিন গেলেই ভুলে যাব। আমি রুমে এসে শুয়ে পড়লাম। অন্যান্য দিন এই সময় আমি মিমের সাথে মারপিট করতাম। যাক বাবা, আজকে আর বিরক্ত করার জন্য কেউ নেই। আমি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছি, হঠাৎ গ্যালারিতে গিয়ে দেখি মিমের কিছু পিক। তাইলে সেদিন ফোন নিয়ে পিক তুলেছিল পাগলি। আমি কি মনে করে মিমের পিকগুলো দেখতে লাগলাম। শাকচুন্নি পিক তুললে এত সুন্দর হয় নাকি? কত সুন্দর করে সেলফি তুলেছে। পিকগুলো ডিলিট করতে গিয়েও পারলাম না ডিলিট করতে। কেমন একটা মায়া কাজ করলো। আমার ভালো লাগছে না, তাই একটু বাইরের দিকে গেলাম। অন্যদিন মিমের সাথে মারামারি করে সময় পার হয়ে যায়, কিন্তু আজ সময় মোটেও যাচ্ছে না। এক এক মিনিট মনে হচ্ছে এক একটা মাস, এক একটা বছর। কেন এমন হচ্ছে? বাইরেও ভালো লাগছে না। আমি বাসায় এসে গোসল করলাম, মাথা ধরেছে। আমি অনেকক্ষণ গোসল করলাম, গোসল করে বাইরে আসলাম, কিছুই ভালো লাগছে না। ওই মেয়েটা এমন কি করলো যে আমি ওর কথা সব সময় ভাবছি। দুপুরে ঘুম দিলাম, বিকেলে বসে আছে। কি রে আরফান, কি করছিস? এই তো বসে আছি। বসে বসে মিমের কথাই ভাবছিস বুঝি? আম্মু কিভাবে বুঝতে পারলো? মোটেও না, ওই শাকচুনি চলে গিয়েছে তো ভালোই হয়েছে, এখন বিন্দাস আছে। হ্যাঁ, আর কেউ ডিস্টার্ব করছে না, আর কারোর সাথে মারপিট করছিস না? আমি আর কোনো কথা না বলে সোজা চলে গেলাম ছাদে। এভাবে 3 দিন পার করলাম। এই 3 দিন আমার সবচেয়ে খারাপ সময় গিয়েছে। আমার মনে পড়ে না যে মিমকে ছাড়া 3 দিন কাটিয়েছি। সেই ছোট্ট থেকে একসাথে আমি খুব ঝগড়া করেছি, খুব মারপিট করেছি মিমের সাথে, কিন্তু আজ আর মারপিট করতে পারছি না। যদি সেদিন পাপ্পি না দিতাম তাহলে হয়তো বা আজ আমার সামনে থেকে ঝগড়া করতো মিম। কিন্তু ওই তো বললো যে আমাকে ভালোবাসে, তা আমাকে ছেড়ে কিভাবে আছে? আমি তো ওকে ভালোবাসি না, তাই আমার থাকতে কষ্ট হচ্ছে। আরও ভালোবেসে আমাকে ছাড়া আছে। আমি সন্ধ্যায় শুয়ে আছি। এই কয়দিন আমি আর কলেজে যাইনি। শুয়ে শুয়ে মিমের কথা ভাবছি, কিন্তু কিভাবে জানি না আমার চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে এসেছে। পানি চোখ বেয়ে বালিশে পড়ছে, তা আমার খেয়াল নেই। আম্মু আমার রুমে আসলো, সেদিকে খেয়ালই নেই। আরফান, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? কই কান্না করছে? আমি কেন কান্না করব? তোর চোখে পানি কেন? জানি না আম্মু, চোখে হঠাৎ পানি চলে আসলো, কিন্তু আমি কান্না করছি না। আমি জানি এটা হলো কাউকে মিস করার কান্না, কাউকে হারিয়ে ফেলার কান্না। আমি তোকে এই কয়েকদিন খেয়াল করেছি, তুই ভালো নেই, তুই অনেকটা মনমরা হয়ে গেছিস। কেন আম্মু? আমার আর কিছু ভালো লাগে না, কারোর কথা খুব মনে পড়ে। আমি তো আগেই বলেছিলাম যে তুই মিমকে ছাড়া 1 সপ্তাহ ভালো থাকতে পারবি না, কিন্তু 1 সপ্তাহ তো হলোই না, তার আগে থেকেই তুই মিস করেছিস। সত্যি আম্মু, শুধু ওই শাকচুনির কথাই মনে আসে। কেন আসে আম্মু? তুই মিমকে ভালোবাসিস তাই মনে আসে। এদিকে তুই এমনভাবে আছিস আর ওইদিকে মিম কান্না করে না খেয়ে শুকিয়ে যাচ্ছে। তা ও আসছে না কেন? তার মানে ও আমাকে ভালোবাসে না? তুই যা, গিয়ে নিয়ে আয়, তুই গেলেই আসবে। আমরা গিয়েছিলাম, কিন্তু মিম কিছুতেই আসছে না।
খুব কান্না করছে। আম্মু চলে গেল, আমি শুয়ে আছি। আচ্ছা, আমি যে দিয়ার সাথে প্রেম করেছিলাম, কিন্তু দিয়া চলে গেলে আমার তো কষ্ট হয়নি, কিন্তু মিম চলে গিয়েছে। সব কিছু কেন এমন এলোমেলো হয়ে গিয়েছে। আজকে যেন মিমকে বেশি মিস করছি। মিমও ওইদিকে কান্না করে যাচ্ছে। আমিও মিমকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তো মিমকে ছাড়া থাকতে পারছি না। খুব মিস করছি মিমকে। মিমের সাথে মারামারি করা, ওর গায়ে ময়লা দেওয়া, ওকে রাগিয়ে দিয়ে দৌড় দেওয়া। আজকে মিম নেই, তাহলে আমি কার সাথে এগুলো করব? মিম, তুই কোথায়? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। হঠাৎ যেন দেখছি মিম অ্যাক্সিডেন্ট করেছে। আমি মিম বলে চিৎকার দিয়ে উঠলাম। আমি মিমকে নিয়ে অত খারাপ স্বপ্ন কেন দেখলাম? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। মিমের কিছু হয়নি তো? কেন এত বাজে স্বপ্ন দেখলাম? মিমের কিছু হয়নি তো? মিমের কিছু হয়নি তো? কেন এমন স্বপ্ন দেখলাম? আমি সোজা উঠে গিয়ে চলে গেলাম মিমদের বাসার সামনে। এত রাতে কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুললো না, সবাই ঘুমিয়ে আছে। বেশ খানিকটা সময় পর আন্টি দরজা খুলে আমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। আরফান, তুমি এত রাতে? মিম কোথায়? কেন, মিম ওর রুমে আছে। আচ্ছা, আপনি রুমে যান, আমি যাচ্ছি। আমি দৌড়ে মিমের রুমের সামনে আসলাম। দরজা লক করা। আমি দরজাতে নক করতে লাগলাম। এভাবে দরজাতে নক দিচ্ছি দেখে মিমের ঘুম ভেঙে গেল। ও বলল, আম্মু এত রাতে কি হয়েছে? দরজা নক করছো কেন? মিম উঠে যেই দরজা খুলে দিল, আমি সোজা গিয়ে মিমকে জড়িয়ে ধরলাম। আমি খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। মিম রীতিমতো খুব ভয় পেয়ে গেল। মিম অবাক হয়ে গেল আমাকে এখানে দেখে। মিম আমাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তুই এখানে কেন? ছাড় আমাকে। তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো? আমার কি হবে? ছাড় আমাকে, আমি ঠিক আছি। আমি এখনো মিমকে জড়িয়ে ধরে আছি। মিম আমাকে ছাড়িয়ে নিল। তুই কেন আসছিস এত রাতে? আর আমার এখানে আসছিস কেন? যা তোর দিয়ার কাছে, তুই তো দিয়াকে ভালোবাসিস। আমাকে ক্ষমা করে দে। দেখ, আমি তোকে ছাড়া ভালো নেই। আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে তোর শূন্যতায়। আমি আর থাকতে পারছি না। আমাকে তো বের করে দিয়েছিলি, তা আবার কেন আসছিস? আমি বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দে। তুই এত রাতে আসলে কেন? আর তোর মুখ চোখের এই অবস্থা কেন? বাহিরটা মিম এমন হয়েছে, কিন্তু ভেতরটা তো পুড়ে গিয়েছে। জানিস মিম, আমি এই কয়দিনে ঠিক মতো ঘুমাতে পারি নাই। শুধু তোর কথা মনে পড়েছে। খুব মিস করেছি তোকে। শুধু ইচ্ছে করতো দৌড়ে গিয়ে তোর সাথে ঝগড়া করে, কিন্তু তা আমি পারলাম না। এত যখন ভালোবাসিস তা বের করে দিছিলি কেন? আর কেন বলি ডিভোর্স দিবি? চল, তুই আমার সাথে চল। না, যাব না, আমি তোর সাথে থাকবো না। আমি যদি তোকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব। কেমন লাগছে দেখেছিস কষ্ট? খুব কষ্ট হচ্ছে তাই না? ঠিক মতো খাস না, ঘুমাস না। তুই আমার লাইফে আয়, দেখি সব কিছু আবার নতুন করে শুরু করব। তোকে যে আমি আর ভালোবাসবো না, চলে যা। আমি মাথা নিচু করে চলে আসতে যাচ্ছিলাম, কিন্তু মিম আমার হাত টেনে ধরে আমাকে ওর কাছে নিয়ে বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। কুত্তা, তুই এমন কেন? আমি চলে এসেছি, তা আমাকে কেন নিতে আসলি না? আর এত দেরি করলি কেন? আসি তো নিতে। এই আমি তোর বউ, আমাকে তুই শাসন করবি, কথা না শোনালে মাইর দিবি, পরে আবার বুকে টেনে নিবি। কিন্তু তা না করে তুইও কেন রাগ করে দূরে থেকে নিজেকে কষ্ট দিছিলি? এসব কথা কে বললো? আম্মু বলেছে। খুব ভালোবাসি তোকে। আমিও যে তোমাকে খুব ভালোবাসি। আমাকে তুমি করে বলছিস কেন? আমার বোন না তুমি, তাই তুমি করে বলছি। তুমিও তুমি করে বলো। আচ্ছা চলো বাসায় যাই। না, কালকে যাব, এখন এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি কি পাপ্পি দিতে পারি? আমি তো তোমার বউ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আচ্ছা তাই বুঝি। আমি মিমের মুখটা ধরে আলতো করে ঠোঁটে একটা চুমু দিলাম। মিম কেঁপে আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে।